উত্তমভাবে হিকমার সাথে যদি মন্দ কাজ পরিহার করতে পারেন করবেন, আবার মন্দ কাজ পরিহার করতে গিয়ে নিজে ঝগড়াঝাটি মারামারি এইসবে জড়াই যাবেন না। নিজেদের জন্য ঠান্ডা পানি খাওয়া হারাম ঘোষণা করে দেবেন। সকল প্রকার ঠান্ডা পানি কোনোভাবে খাওয়া যাবে না। না শুনলে এমন ভোগান্তিতে পড়বেন, আমার দেখা যে জিহ্বা লাল হয়ে গেছে, কথা বলতে পারে না, গলা ব্যথা, এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, সুতরাং ৮-১০ দিন আগেই নিজেকে একটু সেভ করে চলতে হবে, একটু শরীরে স্ট্রেস কম দিতে হবে, যে আমার সুস্থ থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সকাল সকাল বন্ধের দিন আপনারা চলে আসছেন। যে ব্যাপারটা আদিল ভাই বলতেছিল, যে যদি এমন হয়, কথার কথা আমরা ধরে নেই যে আজকে সকালবেলা ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে নামাজ পড়া শেষ, এরপর খেয়াল করলেন যে অজুর কোনো একটা জায়গা আসলে শুকনা ছিল, অজুটা হয় নাই, তাহলে আপনি সাথে সাথে আরেকবার অজু করে আবার নামাজ পড়ে নিতে পারলেন, সেই সময় থাকে। কিন্তু সেই একই সাথে রোজা, মনে করেন রোজা রাখতে গিয়া আপনার মনে হইলো যে সময়ের অনেক পরে খাইয়ে ফেলছেন, ভুলে খাইয়ে ফেলছেন, অথবা কুলি করতে গিয়া মানে পানি খেয়ে ফেলছেন, মানে মুখের ভিতরে পানি চলে গেছে, তাহলে কি যে রোজার বাকি দিন ওইরকম থাকতে হবে, ওই সময়টা আর রোজাটা রাইখে দিতে হবে অনিচ্ছাকৃত ভুলের কারণে। কিন্তু হজ কিন্তু আসলে এরকম করা যায় না, চাইলেই করা যায় না, টাকা পয়সা থাকলেও করা যায় না। একে তো সময়, আমরা যারা এই বয়সে আসছি সবাই ব্যস্ত, চাইলেই এরকম দ্বিতীয়বার সময় অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। আর হজ তো এখন অনেক ব্যয়বহুল, 7 লাখ 8 লাখ টাকা লাগে, সেটাও দ্বিতীয় ব্যাপার, সময় ব্যাপার, পরিবার পরিজন নিয়ে ব্যাপার। আর সবচেয়ে আরেকটা বড় ব্যাপার হলো পরিশ্রম, অনেক পরিশ্রম। সুতরাং প্রস্তুতি লাগবে, যথাযথ প্রস্তুতি লাগবে, কারণ এইখানে দ্বিতীয়বার চান্স নেওয়ার সুযোগ খুবই কম। সুতরাং আপনার প্রথম থেকে জানতে হবে যে আমার কি করতে হবে। ঠিক আছে, আমি মোয়াল্লেমের সাথে আছি, কিন্তু হজটা তো আসলে মোয়াল্লেমের না, হজ হলো আমার নিজের হজ। সুতরাং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ব্যাপারে আমার নিজের A to Z জানতে হবে। এর ফলে তো আসলে কনফিডেন্সও আসে। আপনি একটা জিনিস দেখবেন যে কোনো পরিচিত রাস্তার দূরত্ব কম মনে হয়, মানে পরিশ্রম কম হয়। একই পরিমাণ রাস্তা, এই রাস্তাটা যে চিনে না তার জন্য অনেক বেশি পরিশ্রম হয়, আর যে চেনে তার জন্য কিন্তু পরিশ্রম কম হয়। সে জানে যে এই বাঁকের পরই ওই বাঁক, তারপরে ওই মোড়, এরপর আমার গন্তব্য, তার জন্য সহজ হয়ে যায়। সুতরাং এই প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে আল্লাহ তার ঘরের হজের জন্য কবুল করছেন, সুতরাং এই প্রস্তুতিগুলো খুব প্রস্তুতি নেওয়া যাবেন। আমি অনেকবার যে গেছি ব্যাপারটা এমন না। 2013 সালে প্রথমবার যখন যাই, তখন মানে মক্কা মদিনা কেমন, এটা একটা কল্পনা, ব্যাপারটা ছিল অন্যরকম। ঠিক আছে, ও ব্যাপারগুলো কীরকম কি, আসলে মানুষের যে কারণে সমস্যাগুলো হয়, চাহিদা যোগানের সমন্বয় হয় না। মানুষ মনে করে একভাবে, আবার ওইখানে যাওয়ার পর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন হয়, এর ফলে বিরাট কেওয়াজ হয়। আল্লাহ হজের আয়াত যেখানে সূরা বাকারায় বলছেন, ওখানে আল্লাহ বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে ঝগড়া নাই, পাপাচার নাই, আর হলো অশ্লীলতা নাই। ঠিক আছে, মানুষকে সাবধান করছেন যে তোমরা যারা হজের নিয়ত করতেছো এটা কিন্তু করা যাবে না। এটা প্রচুর হয়, প্রচুর হয়, প্রচুর হয়। আমি আমার অভিজ্ঞতায় মিনার তাবুতে মারামারি পর্যন্ত দেখছি, যে এহরাম পরা অবস্থায় মারামারি পর্যন্ত দেখছি। সুতরাং যদি যথাযথ প্রস্তুতি না নিয়ে যান, তাইলে আপনাদের কিন্তু অনেক ভোগান্তি হবে। প্রস্তুতির ব্যাপারগুলো যদি এখনও মাইন্ডসেট যদি ওইভাবে তৈরি করতে পারেন এবং যথাযথ প্রস্তুতি নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো সহজ হবে। তো আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে, আমি যা এই 13 সাল থেকে দেখে আসছি, ওই জায়গা থেকে আমরা সবাই মিলে আলোচনা করে এই প্রেজেন্টেশনটা রেডি করা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের এই যে সচিত্র প্রেজেন্টেশনগুলো, এগুলো গত কয়েক বছর যাবত আমরা আলহামদুলিল্লাহ করি, এবং শুরু থেকেই এই প্রেজেন্টেশনটা আমি আর শায়েক শুরু করছিলাম 4 বছর আগে। আলহামদুলিল্লাহ যারা গেছেন তারা উপকৃত হয়েছেন, এবং আশা করি আপনাদেরকেও আল্লাহ এখান থেকে ফায়দা দিবেন। আমি প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা করব, হজ উমরার ব্যাপারগুলো নিয়ে শায়েক আলোচনা করবে। আমরা যদি প্রথমে আসি পূর্ব প্রস্তুতির এহরামের কাপড় আশা করি ইতিমধ্যে কিনে ফেলছেন, না কিনে থাকলে এই এহরামের কাপড়গুলো বারবার ধুয়ে নিতে হবে। নতুন কাপড় পরলে কোমরে কিন্তু মানে চামড়া উঠে যাবে, ফুইলা থাকবে, আপনাদের সতরে সমস্যা হবে। সুতরাং এহরামের কাপড় আপনার ধুয়ে নিতে হবে, কয়েকবার ধুয়ে সফট করে নিতে হবে। এরপর বয়স্ক এবং অসুস্থ মানুষের এয়ারপোর্টে যদি হুইল চেয়ার লাগে, হুইল চেয়ারের 2টা পার্ট, একটা হলো হজের সময়ের যে হুইল চেয়ার, এইটার দায়িত্ব আপনার নিজের, কথার কথা আপনার সাথে আপনার মা যাচ্ছেন, তার হুইল চেয়ার লাগবে, এইটার দায়িত্ব আপনার নিজের।
কিন্তু যদি এয়ারপোর্টে হুইল চেয়ার লাগে তাহলে মানে আসা যাওয়ার সময়, তাহলে এইটা এখনই এজেন্সিকে বলবেন, টিকিটের সাথে আলাদা করে রিকুইজিশন দিতে হয়। তো এইটা এখনই প্রস্তুতি নিতে হবে। স্মার্টফোন নিতে হবে, ঠিক আছে, স্মার্টফোন সবারই নিতে হবে। প্রচুর স্মার্টফোনের প্রয়োজন হয়। আপনারা জানেন যে গত 2 বছর যাবৎ, এই বছর মিলে 3 বছর হবে, নুসুক কার্ড, নুসুক হলো যে হজের যে পারমিশনের কার্ড, এটা খুবই বাধ্যতামূলক। এমনকি এটা প্রতিবার হারামে ঢুকতে চেক করে, প্রতিবার বাধ্যতামূলকভাবে হারামে চেক করে। গত বছর অনেক মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে, অনেক মানুষকে ধরে নিয়ে গেছে। কথার যে নুসুক কার্ড বাসায় রেখে গেছে, যথাযথ উত্তর দিতে পারতেছে না আরবিতে, পুলিশের সাথে ধরে নিয়ে গেছে, পুলিশের সন্দেহ হয়েছে, অবশ্য পরে ছাইরা দিছে, কিন্তু এটা তো বড় বিরাট ভোগান্তি হয়েছে। এখানে নুসুক কার্ডের বিপরীত হিসাবে নুসুক অ্যাপের ভিতরে ওই হজের অনুমোদনটা থাকে। সুতরাং আপনি কার্ড না থাকলেও আপনার নুসুক ওই অ্যাপ থেকে আপনি এটা দেখাইয়া পার পাইতে পারবেন, ঠিক আছে। আবার নুসুক কার্ড তো হারাই যাইতে পারে, হারাই গেলে 2 দিনের একটা ভোগান্তি থাকে, 2 দিন লাগে ওইটা আবার মানে প্রিন্ট হয়ে আবার হয়ে আসতে। আপনাদের আমি সামনে আলোচনা করব যে গুগল ম্যাপ, বিশেষ করে ম্যাপসে যথাযথ ব্যবহার করতে হবে। আপনার সাথে যদি আপনার মা থাকে, বাবা থাকে, যে কথার কথা সে গুগল ম্যাপ ব্যবহার করতে পারে না, এটা কোনো সমস্যা নাই। তার সাথেও যদি একটা স্মার্টফোন থাকে, যদি ইন্টারনেট অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি তার সাথে স্থায়ীভাবে কিন্তু গুগলের ম্যাপ লাইভ লোকেশন শেয়ার করে রাখা যায়। তাহলে আপনি লাইভ লোকেশনটা শেয়ার করে রাখবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, তাহলে আপনি সবসময় দেখতে পারবেন যে তিনি কোথায় আছেন। হারাই গেছেন, কোনো সমস্যা নাই, আপনি ট্র্যাক করে ওই বরাবর চলে যাবেন। হারাই যাওয়া কিন্তু খুবই জটিল একটা ব্যাপার। 2-3 বছর আগে তৎকালীন ধর্মমন্ত্রী উনি হারাই গেছিলেন। হারাই যাওয়ার পর এটা নিয়ে খুব ট্রল হয়েছিল যে ওনাকে প্রায় 400 বা 500 জন ম্যানেজমেন্টের সরকারি পক্ষ থেকে যায়, তারপর 4 জন মন্ত্রী 6 ঘন্টা পর খুঁজে পাইছে। আসলে হারাই গেলে খুঁজে পাওয়া এত সহজ না, কিন্তু এই প্রযুক্তির ব্যবহারগুলো যদি যথাযথ করতে পারেন তাহলে খুবই সহজ। সুতরাং এইখানে লাইভ লোকেশন, গুগল ম্যাপের লাইভ লোকেশন শেয়ার করা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার, সবাই মাথায় রাখবেন। আচ্ছা, তারপর ঔষধের ব্যাপারে 2টা জিনিস আমি বলবো, যে অতিরিক্ত কোনো ঔষধ কিনবেন না। শুধুমাত্র যদি রেগুলার যে ঔষধগুলো খাইতে হয়, কথার কথা ডায়াবেটিস, কথার কথা প্রেশার, এই ধরনের রেগুলার ঔষধগুলোই আপনারা নিয়ে যাবেন। অতিরিক্ত যে ভাই এইরকম হইতে পারে, ওই রকম হইতে পারে, কাশি হইতে পারে, জ্বর হইতে পারে, অথবা এইরকম অ্যান্টিবায়োটিক নিয়ে যায়, এগুলোর কোনো প্রয়োজন নাই। মানে অযথা মানে নষ্ট হবে, ঔষধগুলো নষ্ট হবে। প্রয়োজনীয় ঔষধগুলো 2টা পার্টে নিতে হবে। একটা পার্ট হলো আপনার ট্রাভেল টাইমের ঔষধ, আর একটা হলো যে ওই সময় যে থাকবেন এইটার ঔষধ। ট্রাভেল টাইম মোটামুটি আপনাদের 24 ঘন্টার মতো লাগবে। বাংলাদেশে বাসা থেকে বের হইয়া আপনাদের সৌদি বাসায় গিয়া আপনার লাগেজ পাইতে মোটামুটি 24 ঘন্টা মিনিমাম সময়ের মতো মোটামুটি লাগবে, এর বেশিও লাগতে পারে। হজের লাগেজ ব্যবস্থাপনাটা একটু ভিন্নভাবে হয়। আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন আপনাদের কাছ থেকে আপনাদের বুকিং লাগেজ ট্যাগ, এক ধরনের ট্যাগ লাগাবে, ট্যাগ লাগাই ওই লাগেজগুলো নিয়ে যাবে। নিয়ে যাইয়া এই লাগেজগুলো আলাদা ব্যবস্থাপনায় আপনার হোটেলের লবিতে পৌঁছাই দিয়ে আসবে। তো এইটা খুবই হয় যে এই লাগেজ, কিছু লাগেজ দেরি হয় যাইতে, 2 দিন 3 দিন পর্যন্ত যাইতে দেরি হয়। বাংলাদেশ থেকে মোটামুটি 1.25 লাখ হাজি যায়, এর মধ্যে 2-4 জন আর হারাই যায় না, ব্যাপারটাও কিন্তু এরকম না। সুতরাং এইখানে আমি বলে রাখি যে হজে কিন্তু দামি জিনিসপত্র নেবেন না, গয়না গাটি যে ধরনের আছে দামি জিনিসপত্র এগুলো নেবেন না। এমনকি আপনাদের রিয়াল যতটুকু দামি এগুলো সাথে রাখবেন, ঠিক আছে। তো যা বলতেছিলাম যে হাত ব্যাগে কি করবেন, এহরামের কাপড়, মনে করেন আপনার বাসা রামপুরায়, আপনি যখন হজ ক্যাম্পে তো সবার যাইতে হবে, ঢাকার যারা হাজি সবার হজ ক্যাম্পে যাইতে হবে, তাহলে আপনি কি করবেন, আপনার স্বাভাবিক মানে পাঞ্জাবি পায়জামা পরেই হজ ক্যাম্পে যাইতে পারেন, খুব সহজ হয় এটা। হজ ক্যাম্পে যাইতে হবে 8 ঘন্টা আগে, মোটামুটি 8 ঘন্টা আগে এজেন্সির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যাইতে বলে। এত আগে বাসা থেকে এহরামের কাপড় পরলেন, অথবা গাড়িগুড়িতে নোংরা হইতে পারে, ময়লা হইতে পারে, জরুরি না। সুতরাং আপনি পায়জামা পাঞ্জাবি পরে গেলেন, কিন্তু আপনার এহরামের কাপড়টা আপনার রাখতে হবে হাত ব্যাগে, ঠিক আছে। ওইখানে বৈশা আপনার বুকিং হয়ে যাওয়ার পরে, মানে বোর্ডিংয়ের আগে, আপনি আপনার পাঞ্জাবি পায়জামাগুলোকে আপনি হাত ব্যাগে রাখলেন, আর এহরামের কাপড়টা ওইখানে পরে নিলেন। তো আপনার এই বাসা থেকে বের হওয়ার পর পরবর্তী 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে যে ঔষধগুলো খাইতে হবে, সেই ঔষধগুলো আলাদা করে কেটে কি করবেন, হাত ব্যাগে রাখবেন। আর বাকি পুরো মাস যে ঔষধগুলো খাইতে হবে সেগুলো লাগেজে রাখবেন, ঠিক আছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলে দিই, আপনারা যারা সবাই তো হেলথ চেক আপটা করছেন, এই যে টেস্টগুলো এগুলো কিন্তু অনলাইন এন্ট্রি নিছে।
এইগুলো আপনি আল্লাহ না করুন যদি আপনারা মানে সৌদিতে মক্কা মদিনায় যাওয়ার পরে অসুস্থ হয়ে যান, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন হজের সফরে। আসলে সুস্থ থাকা খুব ইম্পর্টেন্ট। হজে মানে আপনি ইবাদতে যদি মনোযোগ দিতে চান, সুস্থ থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি। মক্কা মদিনায় বাংলাদেশের সরকারি মেডিকেল ক্যাম্প হয়, 24 ঘন্টা চলে। একবার হজের শুরুর দিন থেকে মনে করেন ক্যাম্প এখন শুরু হয়ে গেছে, একবার সর্বশেষ ফ্লাইট পর্যন্ত চলবে। এই হজ ক্যাম্পে যাওয়ার পর আপনি আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার ওই যে রিপোর্ট যেগুলো আছে প্রিভিয়াস রিপোর্ট সহ প্রেসক্রিপশন প্রিন্ট হয়ে যাবে। 24 ঘন্টা ডাক্তার থাকেন এবং খুবই সুন্দর চিকিৎসা। আপনার যে ধরনের অসুখ হইতে পারে তারা যথাযথ ট্রিটমেন্ট করবেন, তারা যদি না পারেন তাহলে তারা সৌদি হাসপাতালে রেফার করবেন এবং সম্পূর্ণ চিকিৎসা ইন্স্যুরেন্সের মানে এই যে ভিসার সাথে অটোমেটিক ইন্স্যুরেন্স হয়ে যায়, এটা কভার করবে, আপনাদের কোনো এক্সট্রা খরচও হবে না। তবে একটা জিনিস আমি আপনাদেরকে একটা ঔষধ সব মোটামুটি আপনাদেরকে অনুরোধ করব, যারা একটু মোটা বা আমাদের মতো একটু স্বাস্থ্যবান তারা ইট্রিয়াম 2.0 বা যে কোনো ফাঙ্গাসনাশক মলম এইটা আপনাদের লাগবে, কারণ প্রচুর হাঁটাহাঁটির ফলে গরম তো আবহাওয়া, উরুতে ঘা হয়ে যায়। এইটা আপনাদের লাগবে যারা একটু মোটা মানুষ, তারা এই ইট্রিয়াম 2.0 বা যে কোনো ফাঙ্গাসনাশক ফার্মেসিতে বলে একটা দুইটা নিতে পারেন। এইটা ওইখানেও দিবে, কিন্তু এটা যেহেতু লাগবে ওইখানে যাইয়া আনার চেয়ে আপনি নিয়ে যাইতে পারেন। ভেজলিন বলতে পেট্রোলিয়াম জেলি, আপনার হাত পা ফাটবে, এইটা সবার জন্য মাস্ট। তো আমি যা বলতেছিলাম যে অতিরিক্ত ঔষধ না নেওয়াই ভালো। আল্লাহ না করুন কোনো ধরনের অসুস্থতা যদি হয় তাহলে আপনি ওইখান থেকে এগুলা সরকারি মেডিকেল থেকে ক্যাম্প থেকে পাবেন ইনশাআল্লাহ। লাগেজের স্ট্যান্ডার্ড সাইজ লাগেজ যে কোনো লাগেজই নেওয়া যায়। যদি এক্স্যাক্ট বলতে হয় তাহলে 62 ইঞ্চি বুকিংয়ের জন্য, আর 45 ইঞ্চি হলো কেবিন লাগেজের জন্য। লাগেজ আপনারা নিতে পারবেন দুইটা 23 কেজির লাগেজ নিতে পারবেন, দুইটা 23 কেজির বুকিং লাগেজ আনতে পারবেন, 7 কেজির হাত ব্যাগ আপনারা নিতে পারবেন, আনতে পারবেন। এখন আর 32 কেজি হইলে একটা 32 কেজি দেয় না, সবই 23 কেজি হইতে হয়। এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিব, সেটা হলো যে আসলে যাওয়ার সময় তো কারোই দুইটা লাগেজ দরকার পড়ে না, ঠিক আছে? যত কম জিনিসপত্র নিয়ে যাওয়া যায় সেটাই হজের সফরের জন্য উত্তম। তাইলে আবার আসার সময় আত্মীয় স্বজন আছে, মেহমান আছে, তাদের জন্য খেজুর টেজুর এগুলো আনতে হয়। তো এইগুলোর জন্য আপনি যখন ওইখানে দুই ধরনের মনে করেন খেজুর কিনছেন 23 কেজি, তাইলে খেজুরের দোকানে যদি আপনি বলেন তাহলে ওরাই কার্টুন করে দিবে, কার্টুন করে র্যাপিং করে দিবে, একসাথে আপনি নিয়ে আসতে পারবেন। অথবা আপনি যদি নানান ধরনের জিনিসপত্র কেনেন তাহলে মুদি দোকানের সামনে একেবারে ফালানো কার্টুন পাওয়া যায়, যে মুদি দোকানে কার্টুন ফালাই দেয়, ওই দেশে ওইভাবে করে না। অথবা 5 রিয়াল 2 রিয়াল 5 রিয়ালে আপনি ভালো কার্টুন পাবেন, খুব সুন্দর সাইজের কার্টুন পাবেন। ওই কার্টুনে আপনি আপনার জিনিসপত্রগুলো ভইরা তারপর 5 রিয়ালে র্যাপিং কিনতে পাওয়া যায়, কস্টেপ কিনতে পাওয়া যায়, ওইগুলো দিয়ে আপনি সুন্দর আনতে পারবেন, আপনার লাগেজের চেয়ে খুব ভালো কাজে দিবে। আসলে লাগেজগুলা হজের সফরে লাগেজ কেয়ার করা হয় না, মানে খুব অব্যবস্থাপনার সাথে এটা করা হয়, নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে একটা লাগেজ নেন, আনার সময় দেখবেন যে সবাই কার্টুন আনতেছে, ঠিক আছে? তাহলে আরেকটা লাগেজ নষ্ট না করা। লাগেজে আপনারা যখন হজ ক্যাম্পে যাবেন অনেকে দেখবেন যে রং দিয়ে নাম লিখতেছে, এটা অপ্রয়োজনীয়, লাগেজটা নষ্ট হয়ে যায়। এইটা থেকে বিরত থাকতে পারেন, তাহলে লাগেজটা হয়তো অন্য কার পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন। লাগেজ রশি দিয়ে বাঁধা যাবে না, লাগেজ রশি দিয়ে বাঁধলে কিন্তু বুকিংই নিবে না, কারণ রশি বাঁধলে ওই রশির সাথে অন্য লাগেজ আটকে যায়, ঠিক আছে? তাইলে আবার বলবে র্যাপিং করতে, সেটা আপনার এক্সট্রা খরচ হবে। আর হলো যে রং দিয়ে নাম লেখার ব্যাপারটা তো বললাম। আচ্ছা, এইবার আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আমরা একটু আলোচনা করি। অন্যের কথাও ভাবতে হবে, মানে আপনি সফরে যাইতেছেন, অন্যের কথাও ভাবতে হবে, তার প্রেক্ষাপটটা ভাবতে হবে। সবচেয়ে বড় ভেজালটা কখন হবে? মনে করেন হজ ক্যাম্পে যখনই যাবেন, যাওয়ার পরই আপনি দেখতে পারবেন যে প্রথমে ঢুইকেই সিরিয়াল। কিসের সিরিয়াল? লাগেজে ট্যাগ লাগাইতে হয় এক ধরনের, ওই ট্যাগ লাগানোর সিরিয়াল। এখন যদি এমন হয় যে কাছাকাছি সময় 4টা-5টা ফ্লাইট আছে, তাইলে এই সিরিয়াল বিশাল লম্বা হয়। 4টে-5টা সিরিয়াল মানে প্রায় 2000 মানুষ। তো 2000 মানুষের সিরিয়ালের পিছনে লাগেজ লাগানো, ওই ট্যাগের ভিতরে তারা হলো যে পাসপোর্ট নাম্বার দিয়া টিয়া, বিশাল সিরিয়াল। এখন আপনি আলহামদুলিল্লাহ বুদ্ধিমান মানুষ, আপনি যদি সিরিয়ালে দাঁড়াইছেন, এখন একজন গ্রামের মানুষ, তিনি তো বোঝেন না, অথবা আপনি সিরিয়াল কিউ মেনটেন করে 1 ঘন্টা কিউ মেনটেন করে সামনে আসছেন, একজন দেখতেছেন পাশ দিয়ে ঢুকে যাইতেছে, একজন আরেকজনের বলতেছে যে ভাই আমার ট্যাগটা দাও, তখন এই অবস্থায় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? এইগুলো নিয়ে আমি সামনে আরও আলোচনা করব। তারপর অন্যর জন্য সহযোগিতার মন মানসিকতা থাকতে হবে। আপনি যখন অন্যর জন্য সহজ করতে চাইবেন, তখন আল্লাহ আপনার পুরো সফর সহজ করে দিবেন। আপনি যদি চিন্তা করেন যে দেখেন আমাদের মানুষের সাধ্য সীমিত,
তো এই সীমিত সাধ্যে যখন আমি আরেকজনের জন্য হেল্প করার চেষ্টা করব, তখন আল্লাহ আমার পুরো সফর সহজ করে দিবেন। এটা সব সময় মাথায় রাখতে হবে যে আমি অন্যের জন্য কীভাবে কাজে লাগতে পারতেছি। আমরা যারা যুবক আছি, কেউ একজন হারাই গেছে, কেউ একজন একটা ব্যাগ নিয়ে পারতেছে না, আমি যদি একটু তাকে হেল্প করি তাহলে তার সফরটা সহজ হবে। এটার জন্য কিন্তু বাংলাদেশেই জরুরি না, অন্য একজন ভাই, ঠিক আছে, আমার আর এক ভাই হজ করতে আসছে, সে কষ্ট হইতেছে, আমি যদি তার জন্য কষ্ট লাঘবের কারণ হইতে পারি, সেটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এইটা ব্যাপারটা বলতেছিলাম যে লাইন আর লাইন, সিরিয়াল আর সিরিয়াল। আমি যদি বলি কি কি সিরিয়াল আছে ঢাকায়, বাংলাদেশের প্রথমে ঢোকার পরই লাগেজে ট্যাগ লাগানোর সিরিয়াল, বিশাল সিরিয়াল হবে। মানে এইটা যদি আপনাদের পাশাপাশি ফ্লাইট থাকে, এই ট্যাগ লাগাইলেন, ট্যাগ লাগানোর পরে এইবার হলো যে অপেক্ষা করার পর বোর্ডিং পাসের সিরিয়াল, বোর্ডিং পাসের সিরিয়াল দিলেন আপনার এয়ারলাইন্সে, ওই এয়ারলাইন্সে হয়তো পাশাপাশি কয়েকটা ফ্লাইট আছে, ভালো সিরিয়াল হয়। এরপর হলো ইমিগ্রেশনের সিরিয়াল, এরপর হলো ইমিগ্রেশনের পরে ওইখানে এক জায়গায় বসাই রাখে বাসে ওঠার সিরিয়াল, বাসে উঠলেন, বাসে ওঠার পরে বাস থেকে নামার পর সিরিয়াল দিয়া নিয়ে যায় ভিতরে নেওয়ার পর সৌদি পার্টের ইমিগ্রেশনটাও বাংলাদেশেই হয়, ওইখানে সৌদি ইমিগ্রেশনের সিরিয়াল করলেন, সৌদি ইমিগ্রেশন। এরপর হইলো যে ফাইনাল একটা বিমানে ওঠার আগে ফাইনাল যে চেক হয় সেইটার সিরিয়াল, সেই সিরিয়াল দিলেন, সেই সিরিয়াল দেওয়ার পর ভিতরে নিয়ে বসাইলো। প্লেনে ওঠার আগে সিরিয়াল, সেখানে সৌদি এয়ারলাইন্স হইলে ফ্লাইন আছে ভালোই সিরিয়াল হয়, আবার তারা চেক করে ভালোই সিরিয়াল হয়। এটা কিন্তু নর্মাল একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো না, ঠিক আছে। এইবার যারা বিমানের ভিতরে উঠে, বেশিরভাগ গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, ওনারা বোঝেন না, সিট বোঝেন না, একজন যায় আরেকজনের সিটে বসে যান, প্রচুর ক্যাচাল হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ঝামেলা হয়। একজন ঠিক আছে, সে আমি বসে গেছি, সিট মনে করেন কাছাকাছি পড়ে নাই, সে আরেকজনের বসবে, মিলাই টিলাই অনেক ক্যাচাল। তো এর এতর পর ঠিক আছে মাথা ঠান্ডা রাখা অনেক কঠিন, ঠিক আছে। এই অবস্থায় মাথা ঠান্ডা রাখতে হবে আপনাদের। যদি কেউ পথ হারিয়ে যায়, ঠিক আছে, একটু ফোন কল করে দেওয়া, একটু বুঝাইতে দেওয়া, এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। লাগেজের ব্যাপারটা তো বললাম। খাদ্য পানীয় ব্যাপারে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, যে আপনাদের প্লেনে ওঠার 1 ঘন্টা পর খাবার দেবে, প্লেনে 1 ঘন্টা পর খাবার দেবে। আপনি যদি 8 ঘন্টা আগে বাসা থেকে মানে ওইখানে যান, তাহলে এইটা হইতে পারে যে আপনি কোনো হালকা পাতলা নাস্তা আপনার সাথে নিয়ে যাওয়া, মানে শুকনো নাস্তা, অথবা মানে আপনি যদি একটা বাটিতে ওয়ান টাইম বাটিতে একটু খিচুড়িও নিয়ে যান, বা আপনি যে ধরনের খাবার পছন্দ করেন, যে ওই সময় মানে বাসা থেকে 2 ঘন্টা আগে বের হয়েছেন, হজ ক্যাম্পে 8 ঘন্টা আগে, এই 10 ঘন্টা ওইখানে খাওয়া যায়। হোটেলের মান অত ভালো না, বা হোটেলে ওই ধরনের খাবার খাবেন কিনা সেটা হলো আপনার, ওখানে খাবার কিনতে পাওয়া যায়। আবার আপনারা চাইলে একটা বাটিতে যদি নিয়ে যান, এটা নিয়ে ঢুকতে দিবে, কোনো সমস্যা নাই। এইখানে হইলো আবার একটা সুবিধা, আমার তো যাইতে সৌদি আরব যাওয়ার অভ্যাস, মনে করেন হাত ব্যাগে 5 লিটার পানি আছে, এটাও কোনো সমস্যা না। হাজিদের ক্ষেত্রে 5 লিটার পানি, এটাও কোনো সমস্যা না। এখন আমি ওই দেশ থেকে ফিরতেছি, আমার কাছে একটা ক্রিম, সেটি আটকাই দিছে, আমি তো অবাক, ঠিক আছে, যে কি রে এটা আটকাইলো কেন? কারণ আমি তো 5 কেজি পানি এনে অভ্যস্ত, মানে আসার সময় যে পানি হাত ব্যাগে করে নিয়ে আসতে অভ্যস্ত। এইটা বলার জন্য যে হ্যাঁ ঠিক আছে আপনি খাবার নিয়ে ঢুকবেন, কোনো কিছু না নাই। আমি দেখছি যে 5 কেজি আখের গুড় নিয়ে যাইতেছে, যে এটা হজের সফরে খাবে, মনে করেন ওইটা ওনাদের অভ্যাস। এগুলো কোনো না নাই, ঠিক আছে। আসা বলেন, যাওয়া বলেন, আপনার কিছু ওয়েট বেশি হয়েছে, 7 কেজির জায়গায় হাতের ওয়েট 15 কেজি হয়েছে, এগুলো ওয়েটই করবে না বা দেখবেই না, ঠিক আছে। এটাও আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, মুচকি হাসবেন, সালাম দিবেন, ঠিক আছে। আপনি মনে করবেন যে হজের সফরে আছেন, এই অবস্থায় একজনের প্রতি মেজাজ গরম হয়েছে, এই অবস্থায় তাকে সালাম দেওয়া, মুচকি হাসা, এগুলো কিন্তু কঠিন। এই অবস্থায় এগুলোর সব বেশি হবে। আচ্ছা, ঝগড়া বিবাদ বর্জন করতে হবে, তর্ক বিতর্কে যাওয়া যাবে না। আপনি ধরে নিবেন যে যাই করুক আমার সাথে, হজের সফর শুরু হয়েছে, আমি কোনোভাবে কারোর সাথে ঝগড়া করব না, ঠিক আছে। এইটা আপনার জন্য নিজেরে ফরজ বানাই নেবেন, ঠিক আছে। যে একজন আমার গায়ে পইরা ঝগড়া করতে আসলেও আমি ঝগড়া করব না, সর্ব অবস্থায় আমি চুপচাপ থাকবো, এইটা আপনি কোনো বিষয় করবেন না। আর একটা বিষয় হলো যে ফিকি বিষয়ে বিতর্ক করা যাবে না। নানান ধরনের মাযহাবের লোকজন আসে, ঠিক আছে। বাংলাদেশ থেকে একজন মনে করেন এক মুআল্লিমেরই ফলো করে, ঠিক আছে। আপনি যদি হিকমতের সাথে বুঝাই শুনাই কিছু করতে পারেন, কিন্তু না হইলে তারটা তারে করতে দেন, আপনি যথাযথভাবে যাই না শুই না, আপনি আপনারটা করেন। এখানে প্রোগ্রামের মধ্যে যদি কোনো জায়গায় আপনাদের মানে কোনো জায়গায় সন্দেহ থাকে, শায়েখকে জিজ্ঞেস করবেন। হজের সফরে যাদের সাথে আলেম মোয়াল্লেম আছে, তারা তো সাথে তাকে জিজ্ঞেস করবেন। আর যাদের সাথে আলেম মোয়াল্লেম না থেকে থাকলে, দেশে একজন আলেমের সাথে সুসম্পর্ক তৈরি করে যাবেন, যার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গেলেন, একটু মেসেজ দিলেন। আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে দ্বিতীয়বার হয়তো কঠিন হবে আপনাদের জন্য, অনেকের জন্যই। সুতরাং কোনো কারণে যেন
নষ্ট না হয়ে যায়। আর হজের আমলগুলো খুবই সহজ, কিন্তু একটার পর একটা সিকুয়েন্সিয়ালি খুবই সহজ। সুতরাং এইখানে যদি আপনারা একটু সচেতন থাকেন, নোট করে নেন যথাযথ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হইলো যে সাধারণ হজযাত্রীদের মতামত উপেক্ষা করতে হবে। মতামত নিতে হইলে সেটা অবশ্যই মুআল্লিমের মতামত। আসলে 40-45 দিন তেমন কোনো কাজ থাকে না, মানুষ সবাই গল্প করে, কেউ হয়তো গত 2 বছর আগের অভিজ্ঞতা শেয়ার করে, অথবা গুজব প্রচুর ছড়ায়, ঠিক আছে, নানান ধরনের গুজব ছড়ায়। সুতরাং এইখানে কি হবে না হবে এইটা সবসময় মুআল্লিমের মানে যারা গ্রুপ লিডার আছে তাদের কাছ থেকে মতামত নেবেন। আচ্ছা, তারপর এটা আমি বলছি যদি উত্তমভাবে হিকমার সাথে যদি মন্দ কাজ পরিহার করতে পারেন করবেন, আবার মন্দ কাজ পরিহার করতে গিয়ে নিজে ঝগড়াঝাটি মারামারি এইসবে জড়াই যাবেন না। ঘোরাঘুরি কমাই দিতে হবে, ঘোরাঘুরি খুবই কম করতে হবে। এবাদত হজ করতে গেছেন, এইটা কি মূল ফোকাস রাখতে হবে যে হ্যাঁ আমি মূল হজ করতে আসছি। কারণ আপনি হজের সফরে গিয়া যদি আরও কিছু পাপ অর্জন করে নিয়ে আসেন, সেটা কিন্তু খুবই গর্হিত কাজ হবে, ঠিক আছে, ঘোরাঘুরি। তারপর সঙ্গী হাজিদের সাথে ওঠা বসা করবেন, কিন্তু ইবাদত হবে আপনার প্রধান সঙ্গী। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা যারা হজে যাই প্রথম হয়তো মানে ছোটবেলা 10-12 বছর বয়স পর্যন্ত যেরকম অফুরন্ত সময় ছিল, বন্ধু বান্ধব সারাদিন মানে লেখা নাই পড়া নাই ওইরকম সিরিয়াস লেভেলে সারাদিন আড্ডা। আসলে হজের সফরটাও ব্যাপারটা এইরকমই হয়ে যায় যে কোনো কাজ নাই। এইরকম সময় গত আপনাদের জীবনে গত 30-40 বছর 30 বছরে আসে নাই। মানে ওই ছোট হয়তো 5-6 বছর পর বয়সের পর এইরকম সময় যে ঠিক আছে 30-40 দিন সময় কোনোই কাজ নাই, ঠিক আছে। মূল কাজ কি, মানে হজের সময় বাদে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক আছে, মা বোনদের কোনো রান্না নাই বান্না নাই, ঠিক আছে, কিছুই নাই, 5 ওয়াক্ত নামাজ যাইতেছে আসতেছে। এর ফলে রুমমেট বলেন এত বন্ধু বান্ধব হয়ে যায়, এত খাতির হয়ে যায় যে আরাফাতি ভাই যে নতুন আর একটা বন্ধুর সার্কেল তৈরি হয়, ঠিক আছে, যাদের সাথে একই সময় স্মৃতিচারণ বলেন এই বলেন ওই বলেন। ভাই যে আজকে ঠিক আছে ভাই আমি চা খাওয়াবো, আমি কফি খাওয়াবো, কিন্তু ভাই আজকের খাবারটা আমার, ঠিক আছে, সবাই মিলে আড্ডা দেওয়া, এই সময় কিন্তু দ্বিতীয়বার আসে না। সুতরাং এইটা শয়তানের যে 6 ধাপে মানুষের পিছনে চেষ্টা করে, ঠিক আছে, এখানে কিন্তু আছে যে বন্ধু বান্ধবের সাথে মানে আপনি খোশ গল্প করলেন, ঠিক আছে, এটা একটা ভালো কাজ, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আপনার অনেক ভালো কাজ থেকে আপনি হারামে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, ঠিক আছে, এই সওয়াবগুলোকে আপনি একটু নফল নামাজ পড়া, ঠিক আছে, একটু তেলাওয়াত করা, এই জায়গাগুলোকে আপনাদেরকে ভুলাই দিবে। সুতরাং কখনো বন্ধু বান্ধব সবার সাথে কথা বলবেন, যাদের সাথে রুমমেটদের সাথে ভালো আচরণ করবেন, তাদের সাথে গল্প করবেন, কিন্তু এইটা যেন আপনার মূল ইবাদত বন্দেগীতে হ্যাম্পার না করে। কেনাকাটার ব্যাপারে আমি বলবো যে কেনাকাটা তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে টুকটাক করতেই হয়, এটার জন্য টাইম বরাদ্দ রাখবেন, ঠিক আছে, যে এই দিন আমি কিনবো। আপনি রেগুলার কেনাকাটা করতেছেন, পুরো সফরে প্রতিনিয়ত কেনাকাটা করতেছেন, মক্কা মদিনায় আসলে এইভাবে স্পেশাল কিছু পাওয়া যায় না। যদি বলেন যে এই বাংলাদেশে পাওয়া যায় না, এটা হলো খেজুর, আর আপনি ফল পাবেন কিছু পাইকারি মার্কেটে গেলে ভালো ফল পাবেন, এর বাইরে কাপড় চোপড় সব চায়না থেকে যায়, এর মান বাংলাদেশের চেয়ে খারাপ, ঠিক আছে, দাম বাংলাদেশের চেয়ে বেশি, মান বাংলাদেশের চেয়ে খারাপ। সুতরাং এইটা না কেনাই ভালো। হয়তো বোরকা কিনতে পারেন, তার জন্য টাইম বরাদ্দ রাখবেন, মানে অফুরন্ত টাইম না যে প্রতিদিন যাইতেছি প্রতিদিন কিনতেছি, ব্যাপারটা যেন এমন না হয়। মূল্যবান সময় নষ্ট করবেন না, ঠিক আছে। আরেকটা জিনিস হইল যে হজের মূল দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, নিজেকে রেডি করতে হবে। অনেকে আগে যাবেন, অনেকে পরে যাবেন। যারা আগে যাবেন ইমিডিয়েট, এখন যারা চলে যাবেন হজের 1 মাস আগে, হজের 7-8 দিন আগ থেকে 8ই জিলহজের পহেলা জিলহজ থেকে আপনাদের পাওয়ার সেভিং মুডে চলতে হবে। পাওয়ার সেভিং মুড কি, যে আমার সুস্থ থাকতে হবে হজের দিনগুলোয়। মনে করেন আপনি প্রথমবার গেছেন, আপনার স্বাভাবিকভাবে আবেগ থাকবে যে বেশি সময় মসজিদে থাকা, প্রতিবার যাওয়া, বেশি ইবাদত বন্দেগী করা, নফল ইবাদত বন্দেগী করা, সবই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আগে যাবেন 8 দিন 10 দিন আগে আস্তে নিজের শরীর সুস্থ রাখার দিকে ফোকাস করতে হবে, যে না এই অবস্থায় যদি আমার জ্বর ঠান্ডা কাশি কোনো একটা যদি আমি পড়ে যাই, শরীরের উপরে চাপ পড়ে, তাইলে কিন্তু আমার মূল হজের সময় অনেক পরিশ্রম হবে। নিজেদের জন্য ঠান্ডা পানি খাওয়া হারাম ঘোষণা করে দেবেন। সকল প্রকার ঠান্ডা পানি কোনোভাবে খাওয়া যাবে না। না শুনলে এমন ভোগান্তিতে পড়বেন, আমার দেখা জিহ্বা লাল হয়ে গেছে, কথা বলতে পারে না, গলা ব্যথা, এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস,
ঠিক আছে? সুতরাং 8-10 দিন আগেই নিজেকে একটু সেভ করে চলতে হবে, একটু শরীরে স্ট্রেস কম দিতে হবে যে আমার সুস্থ থাকতে হবে। আবার যারা পরে যাবেন, পরে যাওয়ার পর চিন্তা করবেন, যারা পরে যাবেন স্বাভাবিকভাবে পরে আসবেন যে ঠিক আছে হজের পরে আমি বেশি বেশি হারামে থাকবো, বেশি বেশি নফল ইবাদত করব, রোজা রাখবো, কিন্তু যেহেতু আমি হজ করতে আসছি, হজের মূল সময় আমার সুস্থ থাকার মানে নিজের শরীরে স্ট্রেস দেওয়া যাবে না, এটা সবাই খেয়াল রাখবেন। আরাফার দিনের প্রত্যেকটা মুহূর্ত দোয়া জিকির এর জন্য ব্যয় করবেন, এগুলো নিয়ে শায়েখ বিস্তারিত আলোচনা করবেন। দেখেন হজ একটা কিন্তু কক্সবাজার ট্যুর না, ঠিক আছে, বা সেন্ট মার্টিন ট্যুর না, এই অত্যন্ত কঠিন একটা সফর। সুতরাং আপনি যখন এটা মাথায় রাখবেন, চাহিদা যোগান এক্সপেকটেশনটা যখন আপনি মাথায় রাখবেন, তখন আপনার জন্য এটা সহজ হবে। বাংলাদেশ থেকে যাই বলুক 1 স্টার 2 স্টার 3 স্টার 5 স্টার, এইটা পৃথিবীর অন্য দেশের সাথে মেলে না, ঠিক আছে? কারণ পৃথিবীর অন্য দেশের হোটেলগুলো যেখানে তাদের কোয়ালিটি দিয়া সার্ভিস দিয়া দ্বিতীয়বার ট্যুরিস্ট আকর্ষণ করতে হয়, মক্কা মদিনার ক্ষেত্রে এটা প্রয়োজন নাই, ঠিক আছে? সুতরাং তারা এইসব সার্ভিসের ধারও ধারে না, ঠিক আছে? কারণ আসতেই হবে, ব্যাপারটা হইলো এরকম। বড় বড় 5 স্টারের ক্ষেত্রে কথা ভিন্ন, তাও অত ভিন্ন না, ঠিক আছে? আমাদের যে এতবারের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা ধারণা দেই, আপনাদের যে মক্কায় এবং মদিনায় আপনাদের যে বেডগুলো হবে সেগুলো মোটামুটি 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি, বেশিরভাগ ক্ষেত্রেই 18 ইঞ্চি, আর খুব কম ক্ষেত্রে যদি খুবই হাইফাই হোটেল হয় তাহলে হয়তো 24 ইঞ্চি পর্যন্ত যাবে। কিন্তু 24 ইঞ্চির ঠিক পাশে আর একটা বেড, মানে 6 ইঞ্চিও ফাঁকা নাই, এমন হইতে পারে লাগানো। এই 2 দিন পর, 1 দিন 2 দিন পর পর হইলো যে রুম সার্ভিস দেয়, মোটামুটি 2 দিন পর পর রুম সার্ভিস দেয়। তারপর হইলো যে মনে করেন ফ্লাশ নষ্ট হয়েছে, অন্য মানে মনে করেন যে বাইরের দেশে যে ঠিক আছে ইমিডিয়েট ঠিক করে দিবে, হয়তো এক হোটেলে 1-2জন প্লাম্বার, ঠিক আছে, সিরিয়ালে আসতে আসতে সময় লাগবে। এসি, আগের যুগের এসি নষ্ট হয়ে রয়েছে, ঠিক করতে সময় লাগবে। ইলেকট্রিশিয়ান, লাইট জ্বলে না, আসতে সময় লাগবে। তারপর 4জন মানুষ 5জন মানুষ একটা রুমে থাকে, লাগেজ রাখার পর অলমোস্ট জায়গা থাকে না বললেই চলে। আর মেজেনাইন ফ্লোর যেখানে খাওয়া দাওয়া করে, এখানে এত ভিড় থাকে, খাওয়ার দাওয়ার আগে পরে এত রাশ থাকে, অসহনীয় রাশ থাকে। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর আসলে আবহাওয়া, হজের মক্কা মদিনার আবহাওয়া এত গরম, এত বিরূপ আবহাওয়া আমাদের জন্য, ঠিক আছে, যে স্বাভাবিকভাবেই মেজাজ গরম হয়ে যায়। স্বাভাবিকভাবে মেজাজ গরম হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আচ্ছা, তারপর প্রত্যাশা নির্ধারণের যে ব্যাপারটা বললাম, যে প্রত্যাশা নির্ধারণ আমরা মনে করতেছি যে ঠিক আছে 5 স্টার হোটেলে রাখবে, ঠিক আছে, তাহলে আমি যদি অন্য দেশের 5 স্টারের মতো চিন্তা করি, তখন আমি যখন ওইখানে দেখবো যে এই 5 স্টারের লাগেজ রাখার পর তো দাঁড়ানোর জায়গা নাই, তখন তো মাথা ঠিক থাকবে না। সুতরাং এইটা আপনি খুবই লিমিটেড জায়গা পাবেন। বেশিরভাগ সময় যেহেতু 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন, সুতরাং বেশিরভাগ সময় হারামে থাকার চিন্তা রাখবেন। তারপর একটা জিনিস হইল যে মক্কা মদিনায় কোনো গাড়ি, কোনো বাস অলমোস্ট টাইম মতো আসবে না, এটা ধরে নিতে হবে। একমাত্র কোইন্সিডেন্ট ছাড়া কথার কথা আপনাকে মদিনা নিয়ে যাবে, মক্কা থেকে মদিনা নিয়ে যাবে। আপনাকে যদি বলে সকাল 8টায় উপস্থিত থাকতে হবে, অবশ্যই আপনার 8টায় উপস্থিত থাকতে হবে, কিন্তু ওইখানে কিন্তু হাজার হাজার বাস চলে। বিশেষ করে হারামের আশেপাশে বিভিন্ন সিগন্যাল আছে, এই সিগন্যাল থেকে বাস আটকে আছে বা নানান ঘটনা ঘটছে, এর ফলে বাসগুলো সময় মতো আসবে না। আপনি যদি এইটা অন্য বাসের মতো চিন্তা করেন যে ঠিক আছে 9টা আসতে বলছে, 9টা থেকে আমি দাঁড়াই আছি, আমি আমার অভিজ্ঞতা এমন দেখছি যে 7 তারিখ দুপুরে বাস আসার কথা মিনায় নিয়ে যাওয়ার জন্য, 7 তারিখ দুপুরে, সেই বাস 8 তারিখ দুপুরের পর আসছে। স্বাভাবিকভাবে আমি কেন বলি ধৈর্যের কথা, যে স্বাভাবিকভাবে তো মানুষের জন্য এটা কঠিন যে 7 তারিখ দুপুরে বাস আসার কথা, সবাই এরহামপুরে বসে আছে, সেই বাস আসছে 8 তারিখ দুপুরের পর। এই পার্টগুলো যেহেতু এই বাসের পুরো সার্ভিস ব্যাপারটা সৌদি মোয়াল্লেম কর্তৃক হয়, ঠিক আছে, এই জন্য নানান ভেজাল হয়, নানা দেশি ড্রাইভার, নানান কিছু। এই জন্য আপনাদেরকে যে সময়গুলো বলা হবে সেই সময়গুলোয় আপনারা উপস্থিত থাকবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ঠিক আছে। যদি এই অপেক্ষা করার সময় আপনার যদি বাথরুমে যাইতে হয়, কোনো জায়গায় রুমে যাইতে হয়, কোনো জায়গায় যাইতে হয়, অবশ্যই কেউ না কাউকে মানে যারা অপেক্ষা করতেছে তাদেরকে জানাই যাবেন যে ভাই আমি কিন্তু অমুক জায়গায় গেছি, বাস আসলে কিন্তু আমাকে নিয়ে যাবা, আমার জন্য গ্রুপ লিডারকে বলবা। মিনা মুজদালিফা আরাফার ময়দানে ওয়াশরুমে দীর্ঘ সিরিয়াল থাকবে, এই সময়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে আমি সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মিনা আরাফায় খাবারের এখন সমস্যা হয় না, একসময় মিনা আরাফায় খাবারের সমস্যা হইতো, এখন যথাযথ সময় খাবার পাওয়া যায়। খাবারের জন্য আপনাদের মুজদালিফার খাবারের
মোয়াল্লেম কর্তৃক ব্যবস্থা থাকে না, এইটা ব্যবস্থা থাকে সৌদি সরকার কর্তৃক। ঠিক আছে, কারণ যেহেতু সবাই বিচ্ছিন্ন হয়ে যায় এক প্রকার, আরাফা থেকে রওনা দেয় যখন হাইটা রওনা দেয় অথবা বাসে রওনা দেয়, বিচ্ছিন্ন হয়ে যায়। মুজদালিফায় বিভিন্ন লরি থাকে, মানে খাবার বিতরণ করার বিভিন্ন স্পট থাকে, ওই স্পট থেকে নিজের নিজের খাবার নিয়ে নিতে হয়। ওইখানে ছোট ছোট প্যাকেটে খাবার বিতরণ করে ওইখানে আপনি যে ধরনের খাবার 1 প্যাকেট 2 প্যাকেট 5 প্যাকেট যা লাগে ওইভাবে নিয়ে আপনি আপনার গ্রুপের জন্য একাও নিয়ে আসতে পারবেন। আপনি যদি 10 জনের খাবার আনতে চান দিবে, আপনি যদি 1 কার্টুন আনতে চান আপনাকে 1 কার্টুনই দিবে। সুতরাং আপনি যে জায়গায় এটা নিয়ে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে কাফেলা প্রধান সবসময় আপনার সাথে থাকবে, এইটা কিন্তু নাও হইতে পারে। এটার কারণ কি? মূলত 40 থেকে 46 জন মানুষের জন্য একজন কাফেলা প্রধান গ্রুপ লিডার থাকে, এইটা হলো স্ট্যান্ডার্ড। এখন একজন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে হাসপাতালে দৌড়দৌড়ি করা লাগতেছে, অথবা একজন হারাই গেছে, তাকে নিয়ে খুঁজতে যাওয়া লাগছে, বা নানান কারণে এই যে ব্যবস্থাপনাগত প্রচুর কাজ থাকে। আপনাদের যে প্রতি ওয়াক্তে খাবারগুলো আসবে সেই খাবারগুলো আনা লাগে, খাবারগুলো ডিস্ট্রিবিউশন করা লাগে, অনেক কাজে ব্যস্ত থাকে। সুতরাং সবসময় নাই পাইতে পারেন, একজন হারাই গেছে, একজনের খুঁজতে পাওয়া, এগুলো খুব টাফ, খুবই টাফ। ঠিক আছে, সবসময় লোকজনের ভিড় থাকবে, আপনার স্থান প্রায় দখল করে অন্য নিয়ে যেতে পারে। বিশেষ করে মসজিদুল হারামে, ঠিক আছে, যদি 2 জন থাকেন ভিড়ের সময় জায়গা দখল হয়ে যাবে। সুতরাং এক বয়সের জায়গা দখল রাখা, পাশের একজনের বলা যে সে যেন ঠেকায়, পুরো মিনার তাবু দখল হয়ে যায়। এটাও আমি দেখছি যে পুরো মিনার তাবু অন্য গ্রুপ এসে ঢুকে বসে রয়েছে। এখন কি করবেন? মারামারি করবেন? ঠিক আছে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে বলে দিই। প্রথমেই কি হবে, মানুষ মিনায় নিয়ে যাওয়ার সাথে সাথে এক পশলা ঝগড়া ঝাঁটি এটা হয়ে যাবে। মিনায় জায়গা পাওয়া যায় হইল 12 ইঞ্চি, একজন মানুষ জায়গা পায় 12 ইঞ্চি বাই 6 ফিট, মানে 1 ফিট বাই 6 ফিট জায়গা পায় একজন মানুষ। আমার মতো যে মোটা সেই সোজা হয়ে শুইতে পারবে না, এতটুকু জায়গা পাওয়া যায়, কাইত হয়ে শুইতে হবে, মানে জেলখানার মতো। এখন সমস্যা হয় কি, মনে করেন এইটা একটা মিনার তাবু, এইটা যদি আমি বুঝি, ঠিক আছে, তাইলে যে আগে আসছে সে তো মাঝ বরাবর জায়গাটাকে নিয়ে নেয়। আর মিনা তো আপনারা ছবিতে সবাই দেখছেন যে এইখানে কিন্তু ডেজার্ট কুলার চলে, এসি চলে না, মানে ওইভাবে ঠান্ডাও হয় না। ওই ডেজার্ট কুলারের বাতাসটা যে বরাবর আসে ওই বরাবর ভালো বাতাস পাওয়া যায়, কিন্তু এর বাইরে বাকি জায়গাগুলা হলো ঠান্ডা হয় না। 1 2 নাম্বার হলো আপনার সিট মনে করেন পড়ছে এইরকম পাশ দিয়ে মানুষ হাঁটে, এখন এই জায়গা তো মানুষ পছন্দ করে না। ঠিক আছে, তারপর হইলো যে নিজের সঙ্গী, মানে মনে করেন যে ফ্যামিলি মেম্বার, তার জন্য পাশে জায়গা পায় নাই। সব মিলে জায়গা 1 ইঞ্চি জায়গা, মিনার তাবুতে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে না। মানে মনে করেন যেখান দিয়ে হাঁটবে ওইখানেও মানুষ আছে, ওইখানেও মানুষ মানে হাঁটাচলা করে। সুতরাং এইখানে আপনি জায়গা নিয়ে প্রচুর ক্রাইসিস হবে, ঝগড়াঝাটি এক পশলা হয়ে যাবে। আসলে একটুখানি সময় পরই মানুষ হাঁটাচলা শুরু করে, জায়গাটা খালি হয়ে যায়, মানে ওইভাবে আর এইটা থাকে না। সবাই মনে করেন আপনি শুয়েছেন, পাশের জন্য আসলে শুয়ে নাই, সে হয়তো বসে আছে অথবা একটু বাথরুমে গেছে, একটু বাইরে গেছে। সুতরাং এই অবস্থায় ধৈর্য ধরা। একই জিনিস আরাফায় যাওয়ার পরও হবে, জায়গা কিন্তু সেম, 1 ফিট বাই 6 ফিট। এই জায়গা নিয়ে মানে কেওয়াজ না করা, কারণ এখানে তো আমরা থাকতে যাই না। 8 তারিখের পরে 10 তারিখ যখন আবার মিনায় ফেরত যাবে মানুষ, ঠিক আছে, বিশ্বাস করেন 100 জনে 4 জন মানুষ ফেরত যায় না। বাংলাদেশি প্রেক্ষাপটে এখন হয়তো 100 জনে 10 জন ফেরত যায়। যে একটা তাঁবুতে যদি 100 জন থাকে, বাংলাদেশের এটা বাস্তবতা, সাইকেলগুলো নিয়ে আলোচনা করবেন যে মিনায় আসলে পরিশ্রম হয়, ফেরতই যায় না। ঠিক আছে, তখন পুরো তাঁবুই আপনাদের। মূলত কষ্ট হয় 8 তারিখ যাওয়ার ইমিডিয়েট, 7 তারিখ মানে 7 তারিখ রাতে অথবা 8 তারিখ সকালে যাদেরকে নিয়ে যায়, যাওয়ার ইমিডিয়েট পরপরই একটু কষ্ট হয়, এরপর কোনো কষ্ট থাকে না। আচ্ছা, তারপর ধৈর্য ধরতে হবে, অভিযোগ পরিহার করতে হবে, সর্বোচ্চ ধৈর্য ধরতে হবে। যে অভিযোগ পরিহারের ব্যাপারটা, যে যতটা না অভিযোগ করা যায়। অভিযোগের ব্যাপারটা আমি আপনাকে বলি যে এজেন্সি যদি আপনার সাথে কমিটমেন্ট না রাখে, কমিটমেন্টের মেজর পার্টটাই হলো হোটেল নিয়া। যে কথার কথা আপনাকে হোটেল বলছিল এই জায়গায় দিবে, বলছিল 500 মিটারে দিবে, এখন আপনাকে 3 কিলোমিটার দূরে রাখতে হবে, এইটা একটা ভ্যালিড অভিযোগ। ঠিক আছে, আবার হোটেলের মান যেটা বলছে সেইটা দেয় নাই, এইটা একটা ভ্যালিড অভিযোগ। কিন্তু এর বাইরে বাকিগুলো মূলত সরকার কর্তৃক নির্ধারিত হয়। কোনো মানুষের মনে করেন বাস দেরি করে আসছে, এইটা আসলে দায় এজেন্সির না, এটা সৌদি মোয়াল্লেমের। কারো ভিসা হওয়া সম্ভব না, মানে ওই সৌদি পার্টের সব খরচ দেওয়া ছাড়া। আপনাদের তো আলহামদুলিল্লাহ সবাই ভিসা হয়ে গেছে, এটা হওয়াই সম্ভব না।
সুতরাং এইখানে আপনার সাথে যদি এজেন্সি কমিটমেন্ট না রাখে, আপনি সৌদিতে বলেন, বাংলাদেশে আইসা বলেন, আপনি যদি হজ মন্ত্রণালয় অথবা হজ অফিসে যদি আপনি অভিযোগ করেন, লিখিত অভিযোগ করেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশাল জরিমানা থেকে শুরু করে হজের লাইসেন্স স্থগিত থেকে শুরু করে নানা কঠোর ব্যবস্থা নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু অন্য যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ফ্লাইট ডিলে হয়েছে, এই ব্যাপারগুলো এজেন্সির হাতে থাকে না, ঠিক আছে। তো এইখানে অভিযোগ যত মিনিমাইজ করে রাখা যায়, কারণ এই যে মানুষের মেজাজ গরমটা কিন্তু আসলে সমানুপাতিক হারে বাড়ে, ঠিক আছে। আপনি মেজাজ গরম মনে করতেছেন, আরও বাড়বে, আরও বাড়বে, এর ফলে আপনার কষ্টও বাড়বে, ঠিক আছে। মেজাজ গরম অবস্থায় কিন্তু যে কোনো কাজ করা অনেক কঠিন হয়ে যায়। আপনার যে লক্ষ্য, আপনার সফরের উদ্দেশ্যটা কি? আপনার সফরের উদ্দেশ্য হজ, এবং সেই হজটা যেন কবুল হয় সেইটা সবসময় খেয়াল রাখতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে একটা জটিলতা হয় যে আপনারা মনে করেন এক ধরনের খাবার খাওয়ার সাথে ইউজ টু, বাসা বাড়িতে আপনি একটু ভর্তা খান, একটু ভিন্ন ধরনের গোস্ত খান, এইটা কিন্তু আপনার এজেন্সি যখন একসাথে বাল্ক খাবার আইনে আপনাকে দিবে তখন এটা নাই হইতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি দেখি যে এই ব্যাপারগুলো খুবই সিলি ব্যাপার, কিন্তু আসলে মানুষ এগুলো নিয়ে খুবই হয়ে যায়। আপনি যখন হজে গেছেন 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ করছেন, ওইখানে একটা জিনিস যে আপনি যদি ইলিশ মাছের ডিম খাইতে চান সৌদি আরবে, সেটাও খাইতে পারবেন, কিন্তু সেটা হয়তো এজেন্সির পক্ষে ব্যবস্থা করা সম্ভব না এত মানুষের জন্য। কিন্তু বাংলাদেশি হোটেল আছে, আপনি যদি মনে করেন যে একটু লাল শাক খাইতে চান, একটু পালং শাক খাইতে চান, একটু কলমি শাক খাইতে চান, তাও হোটেলে পাওয়া যায়, ঠিক আছে। আমার এজেন্সির তরকারি পছন্দ হইতেছে না, আমি হোটেলে ঢোকার সময় আমি তাহলে এইটা 10-15 রিয়ালে আমি কিনে নিলাম, আমি একটু আজকে আমার যে তরকারিটা খাইতে মনে চায়, ওইখানে কি হয়, রুই মাছ দেয়, গোস্ত দেয়, কিন্তু এটা বাংলাদেশিদের মতো রান্না করে না, ক্যাটারিং থেকে যখন আসে ওই ধরনের হয় না। তাহলে আপনার যে ধরনের পছন্দ, আপনি কিন্তু 10-15 রিয়াল এই পারপাসে আপনার পুরো হজের সফরে 5,000 টাকাও খরচ হবে না। মানে আপনি যদি খাবার দাবারের ক্ষেত্রে চুজি থাকেন, মানে যে কোনো জিনিস চলে তাইলে তো কোনো সমস্যা নাই, মানে যে কোনো খাবার চলে, এটা কোনো ব্যাপার না, তাইলে তো কোনো সমস্যা নাই। কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে আপনি চুজি যে এইটা খাইতে পারেন, এটা খাইতে পারেন না, এটা খাইতে পারেন না, তাইলে অ্যাভেলেবেল বাংলাদেশি হোটেল আছে, ঠিক আছে। আপনি তরকারি, এক ধরনের তরকারি আপনি একটু কিনে নিয়ে যাইতে পারেন। প্রতি রুমে হোটেলের প্রত্যেকটা রুমে ফ্রিজ থাকে, আপনি সেই ফ্রিজ ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস হয় কি, যে আপনি সেখানে হজ ব্যবস্থাপনার সংকট সমাধানের জন্য যান নাই, আপনি হজ করতে গেছেন, আসলে মানুষের তেমন কোনো কাজ নাই, তো এই জন্য এইগুলো নিয়ে অযথা মানুষ সময় ব্যয় করে। মানুষ আসলে কী ধরনের অযথা সময় ব্যয় করে এবং কী ধরনের বুদ্ধি পরামর্শ করে, এটার একটা উদাহরণ আপনাদেরকে দেই। একদিন ফজরের নামাজ পর, জুমার দিন, ফজরের নামাজ পড়ে বের হইতেছি, তো স্বাভাবিকভাবে সুন্নাহ হিসেবে ফজরের নামাজে জুমার দিন সূরা হামিম সেজদার তেলাওয়াত করে। তো বেশিরভাগ মানুষ তো আসলে জানে না, বাংলাদেশে তো সেজদার আয়াত তেলাওয়াত হইলে রমজানে বইলে দেয় যে দ্বিতীয় রাকাতে সেজদা আছে, প্রথম রাকাতে সেজদা আছে। মক্কা মদিনায় তো এভাবে বলে না। এখন নামাজ পড়ে বের হইতেছি, এখন এক বাঙালি ভাই আর এক বাঙালি ভাইয়ের সাথে কথা বলতেছে, মানে আমার পাশ দিয়ে কথা বলতেছে, আমি শুনতেছি, বলতেছে যে ইমাম সাহেবের অভিজ্ঞতার ঘাটতি আছে, সেজদা দাও, এটা বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এইরকম আরও নানান ব্যাপার, যে এইটা এইভাবে না হই এইভাবে ভালো হইতো, ঠিক আছে। এখানে অবশ্যই ইমেল দেওয়া থাকে, মানে বিভিন্ন পোস্টারে আপনারা ইমেল করতে পারেন যদি আসলে মনে করেন। সৌদি আরবে কিন্তু ইনস্টিটিউট আছে, হজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, যারা এইগুলো নিয়ে গবেষণা করে কিভাবে আরও বেটার হইতে পারে, আরও বেটার হইতে পারে। সুতরাং আপনারা আপনাদের ব্যাপারটা নিয়ে ফোকাস থাকেন, ঠিক আছে, যে হজ করতে গেছেন। সর্বশেষ অন্য ব্যাপার, যে আপনার কাফেলাকে অন্য কাফেলার সাথে তুলনা করবেন না, এটা কোনোভাবে তুলনা করবেন না। এই তুলনা করা আপনার কষ্ট বাড়াবে বই কি, আর কিছুই করবে না। সোহাগ ভাই কয়দিন আগে একটা কথা বলতেছিল যে মানুষের সাথে দেখা হইলি যে ভাই আপনার নাম কি, এরপর পরের কথাটা কি জিজ্ঞেস করে, যে ভাই আপনি কি করেন, ঠিক আছে। তো যদি বলে যে আমি কি করেন মানে হইলে আমি ভাত খাই, তার মানে কি এটা জানতে চাইছে? না, জানতে চাইছে যে আপনি টাকা কিভাবে ইনকাম করেন, এইটাই মূলত জানতে চায়। দ্বিতীয় কথাটা মক্কা মদিনার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, যে ভাই দ্বিতীয় কথাটা, প্রথম কথা দ্বিতীয় কথা, ভাই কত টাকায় আসছেন, কোথায় রাখছে, কাজ নাই তো তেমন কোনো, মানে মনে করেন যে নামাজ পড়া বইসা আসি, আসরের নামাজ 3টে 3:30টায় হয়ে যায়, এরপর মাগরিবের নামাজ 6টা 6:30টায়, এরপর এই 3-4 ঘন্টা বাসায়ও কেউ যায় না স্বাভাবিকভাবে। দুঃখজনকভাবেও এটা সত্য যে বাংলাদেশি বেশিরভাগ হাজি সাহেবরা কোরআন ফ্লুয়েন্টলি পড়তে পারেন না, আর কোরআন কিন্তু ফ্লুয়েন্টলি পড়তে না পারলে বিরক্ত লাগে, ঠিক আছে। এই জন্য কিন্তু ডাবল সওয়াব, যারা মানে কোরআন পড়তে গেলে বাধে, তারা যদি তেলাওয়াত করে তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডাবল সওয়াব, ঠিক আছে। তাইলে যেহেতু ভালো লাগে না পড়তে, এই জন্য এইবার গল্প স্বল্প, অন্য ভাই বাড়ি কোথায়, কবে আসছেন, কবে যাবেন,
কত টাকায় আসছেন, কোথায় রাখছে। এখন দুইটা জিনিস হবে, আপনি মনে করলেন যে পাশের জনকে দেখলেন যে সে আপনার চেয়ে কম টাকায় আসছে কিন্তু তার চেয়ে কাছে রাখছে, আপনার ফ্যাসিলিটি ভালো, এর ফলে কি হবে, আপনার মেজাজ গরম হবে, আপনার এজেন্সির প্রতি আপনার রাগ ক্ষোভ দুঃখ বাড়বে, কিন্তু এর ফলে কি আপনি কাছে চলে আসতেছেন না, এর ফলে কিন্তু আপনার কষ্ট বাড়তেছে। আর পাশের জন্য বললো যে না ভাই আমি তো 20 লাখ টাকায় দিয়ে আসছি, জমজম টাওয়ারে থাকি, এর ফলে আপনার কষ্ট বাড়বে, নিজের কাছে নিজের একটু মনে হবে যে ছোট ছোট মনে হবে, এটাও কষ্ট লাগবে। সুতরাং আসলে আপনি আসছেন, আপনার তকদিরে যেখানে লেখা ছিল, আমি তো শুরুতেই বলে নিছি যে এজেন্সি আপনার সাথে কমিটমেন্ট রাখে নাই, সেটার অভিযোগ অবশ্যই আপনি দিবেন, যে হোটেল কোন জায়গায় দিবে এই ব্যাপারে আপনার কমিটমেন্ট না রাখলে সেই অভিযোগ আপনি অবশ্যই দিবেন, কিন্তু অন্যর সাথে তুলনা করতে গেলে আপনার কষ্ট বাড়বে। ঠিক আছে, তুলনা না করা, মাইন্ড সেট করে যাবেন যে না আমি কাউরে জিজ্ঞেস করবো না, এটা জিজ্ঞেস করা দিয়া কিছু যাবে আসবে না, কিছুই যাবে আসবে না, কষ্ট বাড়বে সর্ব অবস্থায়। যা আছে সন্তুষ্ট থাকতে হবে, মনে রাখতে হবে প্রত্যেকের হিসাব আলাদা। আপনারা যখন দেখবেন যে আফ্রিকানরা মিনে তাবু পাইতেছে না, আমি কেন পাইতেছে না এটা আমি জানি না, কারণ হজ ভিসা হইলে সবাই থাকতে হয়, এদের হয়তো অনেক দূরে, এই জন্য দেখবেন যে রাস্তাঘাটে শুয়ে আছে, বৈশা আছে। ঠিক আছে, কৌশলী হইতে হবে, সব জায়গায় কৌশল অ্যাপ্লাই করতে হবে, তাওয়াফের জন্য সর্বোত্তম সময় বাইছে নিতে হবে। দেখেন বাংলাদেশিদের জন্য কৌশল আর আফ্রিকানদের জন্য কৌশল কিন্তু সেম না, তারা আফ্রিকান বলেন বা আরব দেশে যারা বলেন তাদের জন্য এই গরম আবহাওয়া এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জন্য অনেক ব্যাপার। ঠিক আছে, তাহলে তাওয়াফের জন্য আমরা কিন্তু রাতের সময়গুলো যদি আমরা বাইছে নেই, ফজরের পর মানে সূর্য প্রখর হওয়ার আগে অথবা রাতের সময়গুলো যদি আমরা বাইছে নেই, তাহলে আমাদের জন্য তাওয়াফ করা সহজ হবে। মাতাফে বাইতুল্লাহর কাছে মাতাফে তাওয়াফ করার জন্য কিন্তু এহরাম পরা ছাড়া ঢুকতে দেয় না। ঠিক আছে, কিন্তু মা বোনদেরকে ঢুকতে দেয়। সুতরাং আপনি প্রথমবার ঢোকার সময় আপনি তো আর দ্বিতীয়বার এহরাম পরে আপনি যাচ্ছেন না, তাইলে আপনার সাথে যে মা বোন যিনি আছেন তাকে যদি আপনি দেখাই দেন যে সে দ্বিতীয়বার কেমনে যাইতে পারবে, তাইলে সে সবসময় মাঝে মাঝেই যাইতে পারলো, মাঝে মাঝেই তাওয়াফ করতে পারলো, হারামের কাছ থেকে তাও মানে বাইতুল্লাহর কাছ থেকে তাওয়াফ করতে পারলো। তারপর নামাজে যদি আপনার হারামের ভিতরে জায়গা পাইতে হয় তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে মিনিমাম যাইতে হবে, 1 ঘন্টা আগে মিনিমাম যাইতে হবে। আর এই শিডিউলটা যদি এইভাবে করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে যে 10টা 10:30টার মধ্যে উঠে আপনি গোসল কইরা আপনি হারামে চলে গেলেন, 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা আগে রওনা দিতে হবে। এই মিনিমাম 1 ঘন্টা আগে বলছি আপনার বাসা যদি 1 কিলোমিটারের মধ্যে হয়, কারণ 1 কিলোমিটার পার হইতেও তো আপনার সময় লাগবে। ঠিক আছে, এরপর আপনি গিয়া জোহরের নামাজ পড়ে ইমিডিয়েট চলে আসলেন, চলে এসে খাওয়া দাওয়া কইরা এরপর আবার চলে গেলেন, খাওয়া দাওয়া করে ইমিডিয়েট যাইতে হবে, কারণ 3:20 স্বাভাবিকভাবে আসরের নামাজ হয়। এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে মনে করে দিই, ওখানে কিন্তু প্রতিদিন টাইম 1 মিনিট 1 মিনিট করে চেঞ্জ হয়, মানে আস্তে আস্তে চেঞ্জ হয়। বাংলাদেশে যেমন কিছুদিন পর হঠাৎ ঘোষণা দেয় যে 15 মিনিট পর, ব্যাপারটা ওইরকম না, ওইখানে ঘড়ি থাকে প্রচুর, ওই ঘড়িগুলো দেখে নেবেন যে কোন দিন কোন টাইমে, হয়তো পুরো হজের সফরে 30 দিনে 5 মিনিট 7 মিনিট চেঞ্জ হবে প্রতি ওয়াক্ত নামাজ। তো আপনাদের 1 ঘন্টা আগে বের হইতে হবে, 1 ঘন্টা আগে গিয়ে আপনি ভিতরে জায়গা নেবেন। ঠিক আছে, না হইলে কিন্তু ওই যে বাইরের চত্বরে অথবা ছাদে তুলে দেবে, সেটা কষ্ট হবে। যা বলতেছিলাম, আপনি জোহরের পর যাবেন যে আসরের নামাজ পড়তে, চেষ্টা করবেন আসর মাগরিব এশা একসাথে পড়ে আসতে, তাহলে আপনাদের জন্য কষ্ট কম হবে, তাতে আপনি যত কাছে থাকেন এটাই আপনাদের জন্য সহজ। এশা পরে আসবেন, এশা পরে আইসা যদি একটু ঘুমাইতে চান ঘুমাবেন, যাদের এনার্জি আছে আবার রাতে চলে যেতে পারেন। রাতে তাওয়াফ করার জন্য উত্তম সময় বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, ঘুমের মূল সময়টা হলো ফজরের পর, ফজরের পর থেকে 10টা-11টা পর্যন্ত ঘুমাই নেবেন। ঠিক আছে, আবার যদি রাত্রে একটু মানে এসার পর পর আইসা যদি 1-2 ঘন্টা ঘুমাইয়া তাহাজ্জুদের জন্য আলাদা আজান হয়, 2টা-3টায় চলে গেলেন, স্বাভাবিক পোশাকে কিন্তু তাওয়াফ সাইয়ের জন্য মাতাফে নামতে দিবে না, তাহলে 2তলা আছে, 3তলা আছে, তারপর ছাদ আছে, এখান থেকে তাওয়াফ করা যায়। এবং একটা জিনিস যে আমি কোনো অবস্থায় রাগ করব না, এইটা আপনি নিজের জন্য অবশ্যম্ভাবী করে নেবেন যে না আমি যাই ঘটুক আমি কোনোভাবে রাগ করব না, আমি আমার হজের ইটাকে নষ্ট করব না। সর্বাবস্থা ইতিবাচক থাকতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ধৈর্যের জন্য দোয়া করতে হবে, আর সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহ কি আমার হজ কবুল করবেন, আর হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার হলো জান্নাত। সুতরাং এই দিকে আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, এবার শারীরিক প্রস্তুতি। শারীরিক হজ হলো শারীরিক প্রস্তুতির নাম, অনেক কঠিন পরিশ্রম। যারা হাঁটাহাঁটির অভ্যাস নাই, এখন থেকেই একটু হাঁটাহাঁটি শুরু করতে পারেন। ফজরের পরে একটু হাঁটাহাঁটির অভ্যাস, আপনি যখন হঠাৎ করে হাঁটাহাঁটি করবেন তখন কিন্তু আপনার জন্য শরীর কষ্ট হয়ে যাবে। এখনই যাদের হজের সফর বাকি আছে হাঁটাহাঁটি করতে পারেন। আমি আরেকটা জিনিস বলবো এখানে, যে 2 ফিতাওয়ালা জুতা যে হজের সময় পুরুষদের লাগে, হঠাৎ করে নতুন ধরনের জুতা পরবেন না, যে ধরনের জুতা পরার সাথে আপনি ইউজ টু না। যদি আপনি 2 ফিতাওয়ালা জুতা পরার সাথে ইউজ টু না হন তাহলে এখনই কিনে পরা শুরু করেন।
হঠাৎ করে নতুন 2 ফিতাওয়ালা জুতা পরলেন, পায়ে ফোসকা পড়ে গেল, তখন কিন্তু কঠিন হয়ে যাবে। আর একটা জিনিস হলো যে হারাম থেকে কখনো জুতা ছাড়া বের হবেন না। দিনের বেলা জুতা চোরে নিয়ে গেছে, জুতা হারাই গেছে, কোনো অবস্থায় তাহলে অপেক্ষা করবেন, কাউরে জুতা আনিয়ে আসতে বলবেন। গত বছর আমার একটা এজেন্সির কথা শুনছি যে এইভাবে বয়স্ক মানুষ বের হয়েছে, বের হওয়ার পর পায়ে ফোসকা পড়ে গেছে, এইখান থেকে তার অসুখ বিসুখ ছড়াই যায়। কারণ আসলে এক ধরনের অসুখ হইলে তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, উনি বেচারা মারাই পর্যন্ত গেছেন। ঠিক আছে, তো কোনো অবস্থায় হারাম থেকে দিনের বেলা জুতা ছাড়া বের হওয়া যাবে না। প্রচণ্ড গরম, ঠিক আছে, একেবারে ভোগান্তির শেষ থাকবে না। তাও চাইতে অনেক পরিশ্রম হয়। তারপর আপনি যদি সুস্থ না থাকেন তাইলে কিন্তু আপনার ইবাদত বন্দেগীতে মনোযোগ দিতে পারবেন না। ঠিক আছে, শারীরিক প্রস্তুতি থাকলে, শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনি ইবাদত বন্দেগী কইরা আরাম পাবেন, মানে আপনার ভালো লাগবে, আপনি আরো একটু পরিশ্রম করতে পারবেন। সুতরাং সর্ব অবস্থায় সুস্থ থাকার দিকে মনোযোগ দিতে হবে। শরীর সুস্থ থাকার জন্য আপনাকে সেট করতে হবে। আচ্ছা, কি নিয়ে যাবেন? হজে জিনিসপত্র প্যাক করার সময় খেয়াল রাখবেন যে যত জিনিসপত্র কম নেবেন তত ভালো, যত জিনিসপত্র কম নেবেন তত ভালো। এই জিনিসপত্রগুলো আপনার বোঝাই বাড়াবে। ঠিক আছে, ছোটোখাটো জিনিসপত্র টুকটাক এগুলো সৌদিতে পাওয়া যায় এবং বাংলাদেশের মতো দামিই পাওয়া যায়। ঠিক আছে, অযথা না নেওয়া ভালো। আমি আলাপ করব, আপনারা যেভাবে ফার্মেসিতে যান, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, ফার্মেসিতে যাই কিন্তু আমরা সুপার শপের মতো আচরণ করি না যে ঠিক আছে এইটাও নিতে পারি, ওইটাও নিতে পারি, ওইটাও নিতে পারি, আমরা এক্স্যাক্টটা কিনি। সুতরাং এক্স্যাক্ট জিনিসপত্র নেবেন, তাহলে আপনাদের কষ্ট কম হবে। আচ্ছা, মূল্যবান জিনিসপত্র নেবেন না, সোনা গয়না এগুলো মূল্যবান জিনিসপত্র না নেওয়া ভালো। এগুলো আপনাদের পেরেশানি বাড়াবে, চিন্তা বাড়াবে যে হোটেল রুম থেকে এটা কেউ নিয়ে গেল কিনা, এই হইলো কিনা, সেই হইলো কিনা, এটা নেবেন না। প্যাক করার সময় ধারালো বস্তু যে কেচি, ছুরি, কেচি এগুলো যা নেবেন, ছুরি কেচি কিন্তু লাগবে, তো এগুলো নেবেন, বুকিং লাগেজে নেবেন। ঠিক আছে, তারপর কাগজপত্র যে ভিসা, তারপর হইলো যে টিকিট, এগুলোর একটা কপি আপনি আপনার লাগেজে রাখতে পারেন। তারপর লাভবাইক অ্যাপ, এখন এটা গত বছর তো খুব বাধ্যতামূলক সবার মোবাইল ইনস্টল করাইছে, এই বছরের কথা জানি না, ইনস্টল করে নিতে পারেন। মোবাইলে একটা অ্যাপস, কুরআন যেন শুনতে পারেন, এরকম একটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। তারপর হজের গাইড চেকলিস্ট আপনাদেরকে যাওয়ার সময় দিবে, এটা খুব আপনাদের কাজে লাগবে ডে হিসেবে, যে কোন দিন কি কাজ। ঠিক আছে, এটা আপনারা দেখতে পারবেন। আমরা এই বইটাও দিয়ে দিবে, তারপর আমাদের বইটাও, দোয়ার বই, এটা দিয়ে দিবে। একটা নোট খাতা আপনারা সবাই সংগ্রহ করতে পারেন। আর একটা জায়গায় যে আপনি দোয়া কবুলের অনেক জায়গায় যাচ্ছেন, সুতরাং কি দোয়া করবেন, কার জন্য কি দোয়া করবেন, এগুলো কিন্তু মনে নাও থাকতে পারে। সুতরাং এইগুলো নোট করে নিয়ে যাবেন। ঠিক আছে, যে আমি এই দোয়া করতে চাই, এইটা আল্লাহর কাছ থেকে আমি কবুল করাই নিয়ে আসতে চাই, এই ব্যাপারগুলো আপনাদের থাকতে হবে। সুতরাং নোট খাতাগুলো আপনাকে অনেক কাজে দিবে। তারপর এইখানে লাগবে নেল কাটার লাগবে, কেচি, চিরুনি লাগবে, তারপর প্রেসক্রিপশন ও ঔষধ লাগবে। যারা অনেক ধরনের ঔষধ খান, মানে নানান ধরনের সিরিয়াস লেভেলের ঔষধ খান, তাহলে তাদের প্রেসক্রিপশনটা সাথে রাখতে পারেন, মানে লাগেজে রাখতে পারেন, এটাও লাগে। তারপর তাওয়াফের জুতা, 2 ফিতাওয়ালা জুতা এখন হইলে এখনই কিনা পরা শুরু করবেন। ঠিক আছে, আর সবাই অবশ্যই 2 জোড়া জুতা নেবেন, কারণ জুতা অনেক সময় হারাই যাইতে পারে, ওখানে ভোগান্তি হবে। যদিও কিনতে পাওয়া যায়, তবু 2 জোড়া নিয়ে যাওয়া উত্তম। আচ্ছা, আরামদায়ক শালীন পোশাক, মানে যে পোশাকগুলো আপনি পরার সাথে আপনার জন্য আরামদায়ক, সেইগুলা, অনেকেই জুব্বা কিনতে চান যে সৌদি গিয়ে 2টা জুব্বা কিনবো, তাহলে ওই 2টাও রাখবেন যে ঠিক আছে ওই 2টা কাপড় বাংলাদেশ থেকে না নেই, ঠিক আছে ওইখানে যাই ইমিডিয়েট কিনে ফেলবো, পরা শুরু করব। এটাও একটা মানে তাহলে বোঝা বাড়লো না, ঠিক আছে, কষ্ট কম হইলো। সৌদিতে বাতাসে হিউমিডিটি কম থাকার কারণে কাপড় কিন্তু বাংলাদেশের মতো এত সহজে নোংরা হয় না। ঠিক আছে, মানে একটা কাপড় 4 দিন 5 দিন খুব ইজিলি পরা যায়। ঠিক আছে, সুতরাং অনেক কাপড় চোপড় লাগে না। তারপর মা বোনদের জন্য তাদের স্বাভাবিক আরামদায়ক পোশাক, এখানে নাইলনের বা লিলেন এই টাইপের পোশাক না পইরা যেগুলো আরামদায়ক সেগুলো পরলে ভালো হয়। মদিনায় আসলে শীত ওরকম নাই, রুমে কম্বল দেয়। ঠিক আছে, মক্কা মদিনায় 2 জায়গায় তো রুমে এসি চলে, কম্বল দেয়, সুতরাং জ্যাকেট লাগে না। তারপর তাওয়াফ সাইজের জন্য জুতার কথা তো বললাম। তারপর হলো এহরামের তোয়ালে অথবা কাপড়, এটা তো নিবেন, বেল্ট নিবেন, স্যান্ডেল নিবেন, এরকম একটা ব্যাগ নিতে পারেন। আর এহরামের যে এই ব্যাগটা, বিশেষ করে এই যে এই ব্যাগটা, এইটার মধ্যেই আছে টুকটাক কিছু টাকা পয়সা, মোবাইল রাখা যায়। ঠিক আছে, এটা রাখতে পারবেন। তারপর এইখানের ব্যাপারটা, এই যে 3টা জিনিস দেখানো হয়েছে, এইখানের যে বালিশ, এটা কোথায় কাজে লাগে? মুজদালিফায় কাজে লাগে। ঠিক আছে, তো মুজদালিফায় আমি এইটা না নেওয়ার চেয়ে আপনারা এক কাজ করতে পারেন, যদি একা যান, বাসার সবচেয়ে পুরাতন যে বিছনা চাদর আছে এইটা নিয়ে যেতে পারেন।
যদি 2 জন থাকেন তাহলে 2টা সিঙ্গেল চাদর এইভাবে নিয়ে যাবেন, পুরান তাও, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, যখন 8ই জিলহজ যখন মিনার উদ্দেশ্যে রওনা দিবেন, তখন 2 ফিতাওয়ালা ব্যাগ আছে না, যে জুতা নেওয়ার যে 2 ফিতাওয়ালা যে ব্যাগগুলো, ওই ব্যাগের ভিতরে যদি একা হন তাহলে একটা বিছনা চাদর, আপনার এহরামের কাপড় তো এক সেট পরা আছে, আর একটা এহরামের কাপড়, আর সাথে যদি আপনার মা বোন থাকে তাহলে সে তো এক সেট কাপড় পরে যাইতেছে, আর এক সেট কাপড় আর একটা এক্সট্রা হিজাব, এইটা আপনি আপনার ওই 2 ফিতাওয়ালা ব্যাগে নেবেন। এর চেয়ে বেশি কিছু মিনা মুজদালিফা আরাফার জন্য লাগে না। আপনি যা অতিরিক্ত নেবেন তাই আপনার বোঝা হবে, তাই কষ্ট হবে, ঠিক আছে। তো মিনায় যখন ঘুমাবেন তখন কি করবেন, ওই বিছনার চাদরটা বিছাইয়া ওই যে ব্যাগের ভিতরে তো অন্য এক সেট কাপড় আছে অথবা এক সেট এহরামের কাপড় আছে, ওইটাই আপনি বালিশ বানায় ঘুমাইয়া পরের দিন সকালে ওই বিছনার চাদর ওইখানেই বিদায় চলে আসবেন। তাহলে এর ফলে আপনার জন্য সহজ হবে, তাইলে এইটা লাগবে না, ঠিক আছে। এটা কষ্ট। ছাতা নিতে পারেন, অথবা সৌদিতেও প্রচুর পরিমাণ ছাতা হাদিয়া পাওয়া যায়। তারপর সানগ্লাস, যাদের পরার অভ্যাস আছে সানগ্লাস নিতে পারেন। যাদের পাওয়ার চশমা আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এক্সট্রা একটা পাওয়ারের চশমা নিতে পারেন, কারণ ভিড়ের কারণে ভেঙে যাইতে পারে। এটার জন্য আপনাদের একেবারে এমন যদি হয় যে হ্যাঁ পাওয়ারি চশমা, আমি এটা ছাড়া চলতে পারি না, তাহলে অবশ্যই একটা নিয়ে যাওয়া উচিত। মসজিদে জুতা ব্যবহারের জন্য যে ছোট 2 ফিতাওয়ালা ব্যাগ ব্যবহার করবেন, এই সেম ব্যাগটাই আপনারা নিয়ে যাইতে পারবেন মিনা মুজদালিফার জন্য। এই ব্যাগটা যেটা কাপড়ের না, এটা তো ওই যে প্লাস্টিক টাইপের, এগুলো কিন্তু মিনা মুজদালিফার সময় পিঠ ঘামাইয়ে যায়, ঘামাই গিয়ে এইটা পিঠের সাথে লাগে, খুবই খারাপ লাগে, মানে ঘাম ঝরে, কষ্ট হয়, ঠিক আছে। মেয়েদের জন্য এরকম একটা ব্যাগ নিতে পারেন মোবাইলটা রাখার জন্য, ঠিক আছে। ছোট যে ব্যাগ আছে পাথরের, ঠিক আছে, এটা নিতে পারেন। আমার স্লাইড একেবারে শেষের দিকে। হাতে সময় নিয়ে হজ ক্যাম্পে যাবেন, তারপর ওইখানে এক ধরনের ট্যাগ লাগায়, ওই ট্যাগের সিরিয়ালটা অবশ্যই এনশিওর করতে হবে, লাগবে। বাংলাদেশ ইমিগ্রেশনটা হবে এই ব্যাপারে খুব মানে সহযোগিতাপূর্ণ, হাজী সাহেবদের কাছে সাথে সবাই সহযোগিতাপূর্ণ, এখানে কোনো সমস্যা নাই। প্রয়োজনীয় খাবার, পানি, ঔষধ সাথে রাখতে হবে। যে হজ ক্যাম্পে আমি সৌদিতে গিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত যে ধরনের ঔষধ লাগবে, যেগুলো লাগবে, এগুলো আপনার সাথে রাখবেন। সৌদির ইমিগ্রেশনটাও বাংলাদেশেই হবে। আমরা যেভাবে ডোমেস্টিক ফ্লাইটে গেলে কোনো জায়গায় গিয়ে নাইমে যাই, ওইভাবেই আমরা নাইমে যেতে পারবো। তো প্লেনে নামাজ আদায় করতে হবে, এই ব্যাপারটা আমরা হজের মতো সর্বোচ্চ লেভেলের ইবাদত বন্দেগী করতে যাইতেছি। সুতরাং আপনারা সবাই তো জানেন যে কখন ফ্লাইট, কখন নামাজটা কিভাবে পড়তে হবে, শিডিউল রাখতে হবে, মাথায় রাখতে হবে। তায়াম্মুমের জন্য প্রয়োজনে মাটি নিয়ে যাইতে হবে, অথবা অজু কইরা উঠতে হবে, অজু ধইরা রাখতে হবে। আমাদের এই সফরের সময় কোনো ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, এটা খুব সচেতন থাকতে হবে। সৌদি এয়ারলাইন্সের পিছনে এরকম 8-10 জন বা 5-7 জন নামাজ পড়তে পারে এরকম জায়গা আছে পিছনের সাইডে সৌদি এয়ারলাইন্সের, এখানে নামাজ পড়তে পারবেন। আপনাদেরকে যদি একটা সিঙ্গেল কাপড়ের, এই সফরের মধ্যে আপনারা রাখতে পারেন যে একটা পাতলা কাপড়ের জায়নামাজ কিনতে পাওয়া যায়, যে এইটা যদি ব্যাগে রাখেন, যে অবস্থায় আপনি যে প্লেনে দরজার পাশে বলেন অথবা গলি বলেন, ওইখানেও কিন্তু আপনি ওইটা বিছিয়ে নামাজ পড়তে পারবেন। যদিও বাথরুমে অজু করা নিষেধ, তারপরও একান্ত হইলে আপনি বাথরুমে গিয়ে অজু কইরা নামাজ যেন ভাই কোনো অবস্থায় মিস না হয়। তারপর জেদ্দা এয়ারপোর্টে আপনি যাওয়ার পরে বাসে করে আপনাকে নামানোর পর এইখানে একটা জিনিস হয় কি, যে একই এয়ারলাইন্সের যাত্রী, কারো সিট সামনে পড়ছে, কারো সিট পিছনে পড়ছে, ঠিক আছে। তখন মানুষ টেনশন করার কিছু নাই, আপনার কাছে যে ওই যে ট্যাগ আছে, ওই ট্যাগ অনুযায়ী আপনার ওই জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে টেনশন নাই যে হারে আমার গ্রুপের সবাই তো আগের বাসে চলে গেছে, এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। নামার পরে এইখানে একটা ইস্যু হয় যে আপনার যদি নামাজ হাতে থাকে, যে জায়গায় জায়গা পাবেন নামাজে দাঁড়াই যাবেন। আসলে মানে দুঃখজনক হইলেও সত্য যে তারা কর্তৃপক্ষ, ওই জায়গার সৌদি কর্তৃপক্ষ নামাজের ব্যাপারে খুবই গাফেল, মানে তারা নামাজও দাঁড়াইতে দেয় না, ঠিক আছে। ফরজ নামাজ দাঁড়াইতে দেয় না, ঠিক আছে। তারা বাসে উঠাই দেয়, মানে সিরিয়াল কইরা নামাজে দাঁড়াই যাবেন। যদি বাথরুমে যাইতে হয়, যাই করেন কেউ না কেউ বইলে যাবেন যে হ্যাঁ আমি বাথরুমে যাইতেছি, আমি এই জায়গায় যাইতেছি, অবশ্যই বইলে যাবেন। আচ্ছা, মক্কায় যাওয়ার পর মোবাইলের সিম সংগ্রহ করবেন, প্রয়োজন অনুযায়ী প্যাকেজ ক্রয় করবেন। বাংলাদেশ থেকে যাই দেখে যাইতে পারেন। যারা রোমিং করে যাবেন, আমার গত বছরের অভিজ্ঞতা হলো রোমিং করলে 4G পায়, আর ওই জায়গায় সিম কিনলে 5G পায়, ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যায়। এসটিসি, মোবাইলি, জেইন, এই তিনটা হলো মূল কোম্পানি। আপনি প্যাকেজ নিয়ে নিতে পারেন যে 50 মিনিট এত জিবি, এইভাবে প্যাকেজ সহ কিনবেন। বাংলাদেশ থেকে যাওয়ার সময় প্যাকেজ দেখে যাইতে পারেন, এসটিসি, মোবাইলি আর জেইন, এই তিনটা কোম্পানি। ওইখানে যাওয়ার পরে আপনার মোবাইলের সিম বিক্রি করার জন্য প্রচুর বুথ আছে। ভিসা লাগে, ভিসার কপি লাগে, মোবাইলে থাকলেও হয়, ওইখান থেকে বায়োমেট্রিক দিয়ে ভিসা কিনতে হয়। তো প্যাকেজ কিনবেন, আপনারা সিম কিনবেন। অনেকে ফ্রি সিম দেয়, ফ্রি সিম কিনলে এগুলো রিচার্জ করে ঝামেলা,
তার চেয়ে আপনি প্যাকেজ কিনবেন যে কথার কথা 20 GB 200 মিনিট, ওই মিনিটটা দেশের বাইরে ব্যবহার করা যায়। আচ্ছা, সৌদিতে কিন্তু হোয়াটসঅ্যাপ চলে না, হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায় না, ভয়েস মেসেজ দেওয়া যায়। সুতরাং যারা কল দিতে চান, ফেসবুকের মেসেঞ্জার চলে, ইমো চলে, সুতরাং এইগুলো বিকল্প অ্যাপগুলা মাথায় রাখবেন। সৌদিতে যাওয়ার পরে, হোটেলে যাওয়ার পরেই লোকেশনটা সেভ করা। নিজে বলেন অথবা সাথে যারা মা বোন আছে, যদি ছোট বাচ্চা থাকে, অবশ্যই হোটেলের কার্ড, রিসিপশন থেকে কার্ড নিয়ে তারপর সাথে দিয়ে দিবেন। এগুলো ছাড়াও যেন বাইরে বের না হয়। হোটেলে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা হোটেলের রিসিপশন থেকেই তাদের ওয়াইফের পাসওয়ার্ড নিয়ে দেশে একটু জানাই দিতে পারেন যে হ্যাঁ হোটেলে এসে পৌঁছেছি, কারণ দেশের মানুষ পেরেশানি করে, টেনশন করে। টেম্পারেচারটা যদি আমরা দেখি, জুন জুলাইতে আমাদের 35-40 এইরকম, 35 থেকে 40 মানে টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার হলো 28, কিন্তু যেহেতু বাতাস হিউমিডিটি কম, বাতাস গরমটা আরও বেশি অনুভূত হয়। এটা হলো মক্কার, মদিনারও হলো 36-42-এর মতো। মিকাত হইল যে কেউ যদি হজ এবং উমরার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে চায়, তাহলে যেই সীমানা থেকে তার এহরাম করতে হয় এটাকে মিকাত বলে। তো মিকাতের সীমানাটা যদি আমরা দেখি, এই হইল মক্কা আর ওই হইল মদিনা, এই যে ডিমের মতো যে জায়গাটা, এই হইল সীমানা। এই সীমানার মধ্যে দিয়ে যারা প্রবেশ করবে এটা মিকাত। তো আমাদের মিকাত হইল কর্নাল মানাজিল। আমরা যেহেতু পূর্ব দিক থেকে প্লেনে যাব, প্লেন ল্যান্ড করার ঠিক আধা ঘন্টা আগে, আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে যারা ইহরাম নিয়ে বাংলাদেশ থেকে করতে চান করতে পারেন। মক্কার হারামের সীমানা, হারাম মানে পবিত্র যে সীমানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে পবিত্র সীমানা নির্ধারণ করে দিয়ে গেছেন, সেইটার পরিধি হইল এই যে জায়গাটা। এটাকে যদি আমি বাইতুল্লাহ ধরি, বাইতুল্লাহর এইরকম যে সীমানাটা, এটাকে হারামের সীমানা বলে। হারামের সীমানার কিছু এক্সট্রা বিধিনিষেধ আছে। হারামের এই যে হারামের বাউন্ডারি, এইটা হলো হারাম ঢোকার সময় আপনারা যখন ঢুকবেন মক্কায় একটা হারামের বাউন্ডারি আছে, মদিনায় একটা হারামের বাউন্ডারি আছে। আচ্ছা, তারপর মক্কায় হারামের বাউন্ডারির মধ্যেই আমরা থাকবো। যারা হজে যাচ্ছি মক্কা মদিনায়, সবাই হারামের সীমানার মধ্যেই রাখবে। এদের মধ্যে কিছু বিধিনিষেধ আছে। গাছপালা কাটা যাবে না, ওই হারামের বাউন্ডারির মধ্যে কোনো গাছপালা কাটা যাবে না। তারপর মালিকের সন্ধানের উদ্দেশ্য ছাড়া কোনো হারানো বস্তু তুলে নেওয়া যাবে না। তারপর হলো এখানে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র বহন করা যাবে না। এই যে উপরের বিধিনিষেধগুলো, এগুলো মদিনার হারামের জন্য মেনে চলতে হবে। তারপর নিরাপদ অঞ্চল, এইখানে দেখবেন যে এইরকম কবুতর আছে, প্রচুর কবুতর, ঠিক আছে, কোনো জিনিসকে হত্যা করা যাবে না। এই ভিতরের যে জায়গাটা দেখতেছেন, বাইরের যে জায়গাটা দেখতেছেন, এইটা হলো মিকাতের সীমানা, আর ভিতরের যেটা দেখতেছেন এটা হলো হারামের সীমানা, ঠিক আছে। এরপর মক্কা অবস্থানকালীন কিছু সমস্যা, একটা আমরা বাসা হারাই যায়, অসুস্থ হওয়া, এজেন্সি কর্তৃক যথাযথ সার্ভিস না দেওয়া, মসজিদুল হারামে ভিড়, সবসময় মসজিদে প্রবেশ করতে দেয় না, খাবার নিয়ে মসজিদে প্রবেশ করতে দেয় না, মসজিদ থেকে জমজমের পানি সংগ্রহ করতে না দেওয়া, এই সমস্যা এবং এটার সমাধান নিয়ে আমি কথা বলে আমার কথা শেষ করব। বাসা বা হোটেল যদি হারাই ফেলান, ঠিক আছে, যে অবস্থায় যে কোনো সময়, তাহলে ওইখানে আপনার সৌদি আরব যাওয়ার পরে কখনো আপনার সৌদি আরব মনে হবে না। রাস্তার আশেপাশে যত ক্লিনার সব বাংলাদেশি, ঠিক আছে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি মেসফালা কুবরি, কুবরি শব্দের অর্থ হলো যে ফ্লাইওভার, ঠিক আছে, মেসফালা কুবরির ওইখানে যাব, ট্যাক্সি ড্রাইভারের মেসফালা কুবরির ওইখানে যাওয়ার পর কুবরির একটু সামনেই বাংলাদেশ হজ মিশনের অফিস আছে। আপনি ওইখানে যদি উপস্থিত হইতে পারেন, অথবা একজন হারাই গেছে তাকেও যদি ওইখানে পাঠাইতে পারেন হজ মিশনে, তাইলে তারা নাম দেখাই ওই এজেন্সিকে খুঁজে বাইর কইরা তার জন্য ওইখানে থাকার ব্যবস্থা করবে, খাওয়ার ব্যবস্থা করবে, এবং এজেন্সি যেন তাকে, এজেন্সির মোয়াল্লেম যেন এসে তাকে নিয়ে যায় সেই ব্যবস্থা করবে। তাহলে আপনারা হারাই গেলে কোথায় যাবেন? এই যে হজ অফিস, বাংলাদেশ হজ অফিস মেসফালা কুবরির একটুখানি সামনেই, ঠিক আছে, এখানে চলে গেলেই আপনি আলহামদুলিল্লাহ সমাধান পেয়ে যাবেন, যে কোনো ধরনের ঝামেলায় আপনি সমাধান পেয়ে যাবেন। এরপর মেসফালা কুবরির এর একটুখানি সামনেই আছে ক্লিনিক, বাংলাদেশি ক্লিনিক, এটা বাংলাদেশি সরকারি ক্লিনিক। তো আপনি যদি এমনকি বাসায় একজন মানুষ বেশি অসুস্থ হয়ে গেছে, আপনি যদি ওখানে খবর দেন, তাহলে তারা অ্যাম্বুলেন্স পাঠাই বাসা থেকে নিয়ে যাবে। তারা যদি চিকিৎসার ওই লেভেল পর্যন্ত না করতে পারে, ওইখানে বেড আছে, স্যালাইন দেওয়া হয় টুকটাক, মানে যে ধরনের চিকিৎসাগুলো করা হয়, এরপর যদি না পারে তাইলে তারাই সৌদির বিভিন্ন হাসপাতালে পাঠাই দিবে, এবং ওইখানে চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব সৌদি সরকারের, এমনকি অ্যাটেন্ডেন্টও লাগবে না, তারা অ্যাটেন্ডেন্ট দিবে, ঠিক আছে। বেশি অসুস্থ হইলে তারা অ্যাম্বুলেন্সে করে, হেলিকপ্টারে করে হজের দিন আরাফার ময়দান থেকে ঘুরেই আনবে, সব ব্যবস্থা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এজেন্সি কর্তৃক যথাযথ সার্ভিস না দেয়, একেবারে যেটা টলারেবল না, তাইলে আপনারা হজ অফিসে জানাবেন, তারা ইমিডিয়েট ব্যবস্থা নেবে। মসজিদুল হারামে অজুখানা এবং বাথরুমে ভিড়, এইটা একটু কৌশলটা কি, মক্কা এবং মদিনায় বাথরুমগুলো ডাবল বেসমেন্টে, দুইটা বেসমেন্ট, একতলা নিচতলা, নিচতলা আর আরও এক নিচতলা। আপনি প্রথম তলাতে নিচতলায় যাবেন,
বাথরুম যদি একেবারে ফ্রি পাইতে চান তাহলে প্রথম তলা থেকে নিচতলায় যাবেন, আর ঢোকার পর মানে নিচতলায় নামলেন, আর যেহেতু চলন্ত সিঁড়ি আছে আপনার নিচতলায় নামতে উঠতে তো কোনো অসুবিধা নাই, নিচতলায় নামবেন, মানে প্রথম বেসমেন্টের চেয়ে দ্বিতীয় বেসমেন্টে নামবেন। নামার পরে ইমিডিয়েট হাতের ডান বামে না গিয়ে একটু ভিতরে ঢুকে হাতের ডান বামে ঢুকলে সব সময় আপনি বাথরুম খালি পাবেন। মক্কা মদিনায় বাথরুমের কোনো ইস্যু নাই, আপনি যদি একটু কৌশলী হইতে পারেন, ঠিক আছে। আর মিনা মুজদালিফা আরাফায় বাথরুমের জন্য ব্যাপারটা হলো নামাজের 1 ঘন্টা আগে না, নামাজের 1 ঘন্টা পরে না, ভিন্ন টাইমে যাবেন। খাওয়া দাওয়া একটু কম করবেন যেন বাথরুমে কম যাইতে হয়, আর যাবেন বেটাইমে বলতে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। তারপর আবার নামাজের আগে পরে না গেলে মোটামুটি 2-3 জনের পিছনে সিরিয়াল পাবেন। জমজমের পানি আপনাদের বাংলাদেশ থেকে আসার সময় তো একটা জমজমের পানি পাবেন, ঠিক আছে। এখন যদি চিন্তা করেন যে মক্কা মদিনায় আসি এই অবস্থায় এই সময়গুলো আমি জমজমের পানি খাবো, এটার সমাধান হলো 2টা। 1 নম্বর হলো বাসার পাশে যে মুদি দোকানগুলো, ওই মুদি দোকানে জমজমের পানির বোতলগুলো বিক্রি করে 10-15 রিয়ালে, মানে 12 থেকে 15 রিয়ালে বিক্রি করে। আর সুপার শপ যে বিন্দাউদে সকাল 7টা থেকে 7টা-8টার দিকে বিন্দাউদে পাওয়া যায় 9.5 রিয়ালে একটা জমজমের পানির বোতল, 5 লিটারের বোতল। তাহলে এইগুলো কিনে আনতে পারেন, কিনে আইনা রুমে রাখতে পারেন, মানে যেহেতু খাবেন। আর একটা কাজ হইতে পারে যে না আমি কিনে খাবো না, তাহলেও সমাধান হলো যে 3-4 রিয়াল করে পলিথিনের এক ধরনের ব্যাগ কিনতে পাওয়া যায়, এটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তা এইগুলো আবার ব্যাগগুলো পুলিশে আটকায়, মানে দেখলেই আপনি যদি হাতে করে নিয়ে যান পলিথিনের ব্যাগ, তো আপনি ভাঁজ করে যদি আপনি জুতার ব্যাগের মধ্যে নেন, আবার জুতার ব্যাগের মধ্যে রাখছেন, জুতার ব্যাগ খুইলা রয়েছে, তাইলে কিন্তু জুতার ব্যাগ খুললে পুলিশে নিয়ে যাবে, ঠিক আছে। তাইলে আপনি পকেটে রাখলেন, পকেটে রাইখা নামাজ পড়তে গেলেন, আসার সময় এটা ভইরা নিয়ে আসলেন, তো 5 লিটার পানি, ওইখানে 5 লিটার পানি ভরা যায়, আপনার একদিন হয়ে যাবে। মানে যে কোনো ওয়াক্তেও যদি ওই পানির বোতলটা ভরে নিয়ে আসেন তা আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো মিনা জরুরি কৃষক কম মালামালের ব্যাপারটা আলোচনা করছি। যত কম মালামাল নিয়ে বাইরে বের হওয়া যায়, তাঁবুর জোন নাম্বার মনে রাখবেন, অপ্রয়োজনে তাঁবু থেকে বের হবেন না। মিনার বাথরুমে নামাজের আগে পরে যাওয়া যাবে না, তাহলে ভিড় হবে। মিনার খাবার কম খাওয়ার চেষ্টা করবেন যেন এটা আপনার বাথরুমে যাওয়ার না বাড়াই দেয়। মিনা অসুস্থ হইলে মোল্লেমকে জানাবেন, তারা মিনার ভিতরেই ওই হেলথ ক্যাম্প থাকে, ওইখানে ব্যবস্থা করবে। আরাফার জরুরি বিষয় হলো আরাফার দিন গোসল করা সুন্নাহ, আরাফার ওকুফের আগে, কিন্তু এখানে কোনো গোসলখানা নাই, ঠিক আছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো অজুর জায়গা। এই অজুর জায়গায় বোতল দিয়া 1-2 বোতল পানি ঢাইলে আপনি গোসল করতে পারবেন চাইলে। আর যদি কাপড় যেটা পরনে থাকবে এইটা আপনি নিংড়ায় যদি গাছেও দিতে 5 মিনিটে শুকিয়ে যাবে, ঠিক আছে। তো অপ্রয়োজনে আরাফার তাঁবুর বাইরে যাবেন না। তারপর হারাই গেলে হলো যে মোয়াল্লেমের সাথে লোকেশন শেয়ার করে নেবেন। তারপর আরাফার খাবার ব্যবস্থাপনা যথেষ্ট খাবার পাবেন, যথাযথ বিশ্রাম নিতে হবে সকালে, কারণ আপনার দুপুরের পর মূল আরাফার সময় হবে, এখানে দোয়ার জন্য প্রচুর সময় ব্যয় করতে হবে। মসজিদে নামিরা লোকেশন দেখে যদি কাছাকাছি মনে হয় তাহলে মসজিদে নামিরা যাইতে পারেন। আপনি যদি কনফিডেন্ট হন যে হ্যাঁ আমি যাইয়া আবার ফেরত আসতে পারবো, তাহলে গ্রুপ আকারে যাইতে পারেন। মুজদালিফায় খাবার পানি নিজের দায়িত্বে সংগ্রহ করতে হবে, এটা আলোচনা করছিলাম। অজু বাথরুমের জন্য এক জায়গায় যাওয়ার পর মুজদালিফায় একটা গ্রুপ গেলেন, নিজের বিছনা চাদর বিছাইলেন, 1-2 জন থাকলেন, বাকিরা বাথরুমে গেলেন, তারা আসলো, তারপর আপনি গেলেন। তারপর পাথর সংগ্রহ করতে হবে, হারাই গেলে তো এখন খুবই ক্রাইসিস। এইখানে মিনা থেকে যখন আপনি মক্কায় আসবেন 4টা টানেল আছে, আজিজিয়ার ওখানে 4টা টানেল আছে। এটা আপনার বাসা কোথায় এটার উপরে নির্ভর করে যে আপনি কোন টানেল ব্যবহার করবেন। আপনার বাসা যদি হয় আজিয়াদ, ঠিক আছে, তাহলে সবচেয়ে বামের টানেল ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর যদি আপনার বাসা হয় মেসফালার দিকে, তাহলে আপনি ব্যবহার করবেন ডানেরটার আগেরটা, ঠিক আছে। আর যদি আপনার বাসা হয় গাজজায়, তাহলে সবচেয়ে ডানেরটা ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে আমি আবার বলি, 4টা টানেল ব্যবহার করতে হবে বুদ্ধির সাথে। আপনার বাসা যদি হয় আজিয়াদে, তাহলে সবচেয়ে বামের টানেলটা ব্যবহার করতে হবে। আর যদি হয় গাজজায়, তাহলে সবচেয়ে ডানেরটা ব্যবহার করতে হবে। আর যদি মেসফালার দিকে হয়, তাহলে ডানেরটার আগেরটা, ঠিক আছে। এটা ব্যবহার করলে আপনি সরাসরি এখানে আসবেন। আর ট্যাক্সি যদি এইটা নিজ দায়িত্বে ট্যাক্সি ভাড়া করতে হয়, আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে এটা 50 রিয়াল 100 রিয়াল এটা মূলামূলি কইরা এইখানে আসতে হয়, 3 কিলোমিটারের মতো মোটামুটি আগাই দিবে। তারপর আপনি 10 তারিখের কথা বলতেছি, 10 তারিখের পর আপনি মক্কায় আসলেন, তাওয়াফ সাই করলেন, রাতে আবার তো আপনাকে ফেরত যাইতে হবে। ফেরত যাওয়ার সময় ওইখানে আপনি কি করবেন, মিনার তাঁবুটা আপনার কোন জায়গায়, ওই সময় ট্যাক্সিতে আপনি যাইতে পারবেন 50 রিয়াল করে মোটামুটি। মিনার তাঁবুর বরাবর বিভিন্ন ফ্লাইওভার আছে, ওই ট্যাক্সিগুলো ফ্লাইওভারের উপরে নামাই দিবে। তাহলে আপনার তাঁবুটা কোন ফ্লাইওভারের কাছে, এইটা মাথায় থাকলে আপনি ট্যাক্সি ড্রাইভারকে বলতে পারবেন যে ওই ফ্লাইওভারে আমাকে নামাই দিবা, তাহলে ভিতরে নামতে পারে না, ওইখানে নামাই দিবে। বেশি অসুস্থ থাকলে আপনারা গাড়িতে তাওয়াফ করতে পারবেন।
তারপর চুল কাটার ব্যাপারে হলো যে আপনারা ট্রিমার নিয়ে যাইতে পারেন, ট্রিমার এবং রেজার, সিঙ্গেল ব্লেডের রেজার নিয়ে যেতে পারেন। হজের দিনগুলোয় মানে সেলুনে অনেক ভিড় হয়, 50 রিয়াল 100 রিয়াল নেয়, সুতরাং নিজে নিজে ট্রিমার করলেও কোনো মাসআলাগতভাবে কোনো সমস্যা নাই, এক ভাই আরেক ভাইটা করে দিলেও কোনো সমস্যা নাই। ট্রিমার দিয়ে যদি জিরো সাইজ কইরা একজন আরেকজনের সিঙ্গেল ব্লেডের রেজার দিয়ে মাথা টাক করে দেন, এটা সহজ, তাহলে সেলুনে গিয়ে ভিড়ও করা লাগলো না, আপনার খরচও বাঁচলো, এটা করতে পারেন। ঠান্ডা পানি খাওয়া যাবে না, অরেঞ্জ জুস প্রতিদিন, ফ্রেশ অরেঞ্জ জুস খাবেন, অথবা মালটা খাবেন প্রতিদিন, মালটা আইনে নেবেন কয়েক কেজি একসাথে, মালটা খাবেন, এটা খুবই জরুরি। অতিরিক্ত জিয়ারার জন্য মোয়াল্লেমের সাথে যোগাযোগ করবেন, তাওয়াফ এইসব যদি যাইতে হয়। আচ্ছা, শেষ আমার কথা, রিয়াজুল জান্নায় প্রবেশ করতে এখন শুধু গ্রুপে ঢুকতে হয়, এই গ্রুপ মিস করবেন না। বাকি কবরস্থানে ফজরের পর এবং আসরের পর ঢুকা যায়, ঢুকবেন। তারপর হলো নুসুক অ্যাপ, এখন আর মদিনায় ওইভাবে লাগে না, মদিনায় কেনাকাটার জন্য বাঙালি মার্কেট ভেঙে ফেলাইছে, বেলাল মার্কেটে আপনারা যাইতে পারেন। আর এই মদিনায় এই ধরনের ড্রামগুলো পাওয়া যায়, জমজমের পানিটা শুধু ড্রামে পাওয়া যায়, এখান থেকে আপনারা খাইতে পারবেন। দেশে ফেরার সময় আপনারা যে প্রথমেই বলছিলাম যে কার্টুনে জিনিসপত্র রাখে এরকম 5 রিয়াল 10 রিয়ালে র্যাপিং কিনতে পাওয়া যায়, র্যাপিং কইরা আপনারা জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। ওজনের দিকে লক্ষ্য রাখতে হবে, বুকিং ব্যাগ সবসময় 23 কেজি 23-24-এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ না করুন যদি কিছু এক্সট্রা ওজন হয় সেটা হাতে রাখতে হবে, হাতের ওরকম আটকায় না, ঠিক আছে? তো শেষ আমার মনে হয় আলহামদুলিল্লাহ, কার্টুন দিয়ে রশি বাঁধবেন না, তাহলে আটকাই দিবে। তো আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর কথার ভিতরে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের হজের সফরে দোয়ায় সামিল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আসন্ন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।